মেহেদীর চুলের খুব আঁচড়ানো, খুবই ডিসেন্ট লাগতেছে। ব্যাপার-স্যাপার কি? কইছিলি তুই আজকে? হচ্ছে এই যে মসজিদে একটা প্রোগ্রামে গেছিলাম, আচ্ছা, দিনের প্রোগ্রামে। দিনের প্রোগ্রাম। দেখলাম এই সিয়ান পাবলিকেশন দেখলাম পাকিস্তান থেকে ২ টা স্কলার পাকিস্তান না, একটা ভারতের নাদভি ওই যে জাভেদ আখতারের সাথে ডিবেট করছিল একটা ছেলে। আর পাকিস্তানের কোনো একজন স্কলার আনতেছে একটা চট্টগ্রামে ২১ তারিখে একটা সেমিনার হবে আর ২২ তারিখ ঢাকায় হবে। দেখলাম ফেসবুকে এটা নিয়ে ভালোই। পাকিস্তান থেকে যে আসতেছে ওকে দেখলাম এয়ারপোর্টে নাকি ঝামেলা করতেছে যে বাংলাদেশে ঢুকতে দেবে না, এই টাইপের কিছু। তো ফেসবুকে একজন মানুষ দেখলাম পোস্ট দিতেছে যে পাকিস্তান থেকে যখন গায়ক আতিফ আসলাম বা হানিয়া আমির এরা আসে তখন ঢুকতে কোনো বাধা নাই, কিন্তু একজন ইসলামিক বক্তা আসতেছে তো ঢুকতে তো বাধা কেন? তো আনফরচুনেট। ট্রু। তা বলো দিসান, কারেন্ট ছাড়া থাকতে কেমন লাগে? আমার এত মেজাজ আজকে খারাপ হয়েছে। 11টা 11তে ভাত কি বলি 10টা 11তে ভাত খাইতেছি, এর মধ্যে কারেন্ট চলে গেছে। আর আসলো কতক্ষণ আগে। 11টা হ্যাঁ 11টা দিয়ে আসছে আবার। আমার একটা পরামর্শ, এটা আমার মনে হয়েছে, যদি আমিও করি না, বাট এর আগের ভিডিওতে একটু করছিলাম, যে আমরা যারা নিজেরা কথা বলি এগুলা একটু বিরক্তিকর হইলেও একবার আমাদের দেখা জরুরি, তাইলে আমরা আমাদের বাচন ভঙ্গি নিয়ে অনেক সচেতন হইতে পারবো। তো অনেক তোরা কথা দেখোস না কেন? আমি তোরা দেখছি যদি এর আগের দিন। দেখতি ইউটিউবের ওয়াচ টাইম একটু হলেও বাড়তো। তোরা দেখোস না দুইটার একটাও। আমি এর আগের দিন দেখছি একটা ভিডিও, প্রায় 30-40 মিনিট বা 25 মিনিট দেখছি। সেটা মনে হয় দেখলে আমরা আমাদের ভুলগুলা বুঝতে পারবো। ব্যাপার কিছু আছে যেগুলো চেঞ্জ করলে আসলে আমাদের ভালো হবে, আই গেস। হ্যাঁ, শাফি মতামত? আরে আমি ৫-৬ মিনিটে কি বলি, তোরা দুইজন যদি দেখোস পুরোটা, আমার ওয়াচ টাইম ৭-৮ ঘন্টা চলে যাবে। তোরা তো দেখোস না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে করবো কেটে চালাই দিয়া আমি বাইরে ঘুরতে চলে যাবো। দেখা উচিত, দেখলে তোমারও উপকার হবে, আমারও উপকার হবে, জিসানের উপকার হবে, এটা সত্য, এটা আমার মনে হয়েছে। আমার তো এমনি এডিট করতে যায় দেখা হয়ে যায়, আলাদা করে দেখার প্রয়োজন হয় না। কিন্তু তোরা তো ইউটিউব থেকেই দেখতে পারো যখন ছাড়া হয়। দিসান, তোমার কয় বেলা কারেন্ট থাকে? আমাদের এতদিন কারেন্ট নেয় নাই, এই সপ্তাহ থেকে দেখলাম কারেন্ট নেওয়া শুরু হয়েছে দিনে আমাদের 3 বার। আমাদের এতদিন নিত, এখন দেখি কমছে, আলহামদুলিল্লাহ। এখন ঢাকায় শুরু করছে আবার, একদম 3 বার নিতেছে, 3 বার করে। সকালে একবার, দুপুরে একবার, আর রাতে একবার, নাইস। এরকম আমার এই চলছে। জায়গায় কি হয় মনেই নেই, কি হয় খেয়াল থাকে না। বলো দিসান, তুমি পিঙ্ক বাসে উঠলা? আহ পুকি বাস। বাস উঠলা নিয়ে নাকি? সবার এত মন্তব্য, আল্লাহ! আসলে এটা খুবই ইনিশিয়াল ফেজে আছে, তো এখনই মন্তব্য করা উচিত হবে না, আর কিছুদিন দেখা উচিত। কারণ মানুষজন আর কি উড়াই দিতেছে একদম, মেয়ে ড্রাইভার যে যারা খুব একটা পারতেছে না জিনিসগুলো সামলাইতে। পারতেছে পারবেও না? না, বাংলাদেশ ভাই অন্য জায়গা, বাংলাদেশে গাড়ি চালানো এত সহজ না। তুই বলতে চাইতেছিস যে নারী আর পুরুষ সমান না? অবশ্যই সমান না, এটা তো নারীদেরও মানতে হবে নাকি? তোর মতামত ইনিশিয়াল জানতে মতামত, চাইতেছি। ইনিশিয়াল মতামত। হ্যাঁ, আমি মতামত চাই, কারণ এটা তো সরকার এখন ভাবতেছে, এবং এর আগেও একবার কিছুটা ভাবছিল। এটা নিয়ে আমি মানে পড়াশোনা করছি 17-18 সালের দিকে, যখন আমরা 9-এ পড়ি, 8-এ পড়ি, 10-এ হুম। পড়ি। তখন থেকে আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করতাম আমার বোনের সাথে। কি চিন্তা ভাবনা? মানে আমার বোন তখন খানিকটা এরকম বলতে চাইতো বা বলতো যে নারী পুরুষ সমান, নারী পুরুষ সমান। তা আমি তো এটা কোনোদিনও এগ্রি করতাম না। সবাই তো দুঃখিত যারা নারী কন্যায় যদি দেখেন, বাট হ্যাঁ, কোনোদিনও তো এগ্রি করতাম না। দেন হচ্ছে আমি বলতাম, মানে পাবলিক বাসে কিরকম ভোগান্তির শিকার হইতে হয়, অথবা একটা মেয়ে মানুষের যে দাঁড়ায় থাকতে কষ্ট হয়, এটা তো আমরা বাসে উঠলে দেখি, আমাদেরও তো মা বোন আছে। তো জিনিসটা যে আসলে প্যাথেটিক, এবং প্যাথেটিক না, আসলে এটা আমার কাছে প্রচন্ড রকম প্যাথেটিক লাগে। তো এটা যে অনেক কষ্টের, এই জন্য আমি বলতাম যে নারী পুরুষ যদি এতই সমান হয়, আর কিছু করুক আর না করুক, শুধুমাত্র নারীদের জন্য বাস করে দেখাক, আমি তাইলেই মানবো যে নারী পুরুষ সমান। তো এই ওদের এই সমান ফিলিংটা দিয়ে হোক আর যাই হোক,
সাময়িক সুখ দিয়ে হইলেও তারা যাতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ সুখ পায় বা ভালোভাবে যাতায়াত গুলা করতে পারে। তো এটা আমি চাইতাম, এটা আমি 9 এর দিকেই, হয়তো 9 বা 10-এ এই কথাগুলো আমার বোনকে বলতাম এবং খুব জোরে শাউটলি বলতাম যে করে দেখা। এরপরে করছিল, কিন্তু এরপরে এরা ছাড়াও পিং বাস প্রাইভেট সম্ভবত করছিল, প্রাইভেট হ্যাঁ কিছু কাজ প্রাইভেট কিছু করছিল। করছিল। তো আমি অনেক খুশি হয়েছিলাম তখন, অনেক খুশি হয়েছিলাম, এবং আমি চাইতেছিলাম যেটা খুব সাস্টেইন হোক, শুধু নারীরা উঠবে, কমফোর্টেবলি যাতায়াত করবে, ডাজেন্ট নিড যে হেলমেট কি হেল্পার গুলা আম, নারী হইতে হবে, হোক পুরুষ হোক, হেল্পার পুরুষ হোক, ড্রাইভারও পুরুষ হোক, এটা ফ্যাক্ট না, বাট নারীদের জন্য বাস, নারী এবং বাচ্চাদের জন্য এটা খুব নেসেসারি, খুবই নেসেসারি। এবং এটা আসলে কত নেসেসারি আমি বলে বুঝতে পারবো না, খুব দরকার এটা। সাফির কি রাজশাহীতে বাসে চড়া হয় নাকি? রাজশাহীতে বাস আছে? আমি তো দেখলাম না বাস আছে কিনা। আমাদের 2 জেলায় বাস নেই, না রাজশাহী না সিলেট। আমি একমাত্র যদি বাসে যেটা করতে মন চাই, রুয়েটের যে বাস আছে ওইটাই চড়ি একদম পুরা এলাকা ঘুরে টুরে এসে আবার রুয়েটে নামি। এটাই আমার বাসের জার্নি, আর কোনো বাসের জার্নি নেই। বাস নাই, সিলেটেও বাস নাই। সিলেটেও বাস নাই, সিএনজি। এইখান তোমার মতামত দাও, তুমি মতামত দাও না এখনো। আমি মেহেদি যেটা বললো না যে নারীদেরকে বাসে যে ভোগান্তিটা পোহাইতে হয়, এটা একদম ট্রু। এবং এটা মেহেদি হয়তো 8-9-ই দেখছোস, আমি তো আর 8-9-এ দেখি নাই। আমি বাসে চলাচল শুরুই করছি ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে। এর আগেও দুই একবার আসা যাওয়া হয়েছে, কিন্তু ওইটা তো আর রেগুলার না, হঠাৎ একবার করে যাওয়া আসা হয়েছে। তো এই জিনিসগুলো এখন আমার প্রতিদিন চোখে পড়ে যে ওদের কিছু করাও নাই, যাইতে হবে কাজে, এবং যাইতেছে, বাসে দিয়ে যাইতে হবে, কিছু করার নাই। তো হয় নাই। এখন কথা হলো, আমি মাঝে মধ্যে চেষ্টা করি যে আমি অন্তত এটা করি যে আমার সাইডে দাঁড়ায় আছে এবং আমি সিট ছাইড়া দিছি যে বসো, বসে যাক, সমস্যা নাই, আমি দাঁড়ায় যাই। এবং বৃদ্ধ বৃদ্ধ যারা আছে, যারা একটু বয়স্ক আছে, এদেরকে দেখলেও সিট টিট ছাইড়া দিই, মানে আমি চেষ্টা করি যে সিট ছাইড়া দিতে, মানবতা দেখাই। তো কিন্তু সবাই তো দেখায় না, এবং কিছু গাওয়ার আছে দাঁড়ায় আছে, কষ্ট পাইতেছে, একটু পইরাও যাইতেছে ব্রেক দেওয়ার পরে, তবুও ও সিটটা ছাড়বে না। এখন আমি হইলে আমার কাছে থাকলে তো আমি অবশ্যই ছেড়ে দিতাম, কিন্তু এত দূর থেকে আনা, উনাকে ডাকা, এত মানুষের ডাকা দিয়ে আর সরে সরে আমার কাছে আসছে, আমার সিটে বসবে, এটাও আরেকটা ঝামেলা। এই কারণে দূরে হইলে আমি আর ইয়া করি না, কিন্তু আমার কাছে যদি থাকে আমি সিট ছেড়ে দিই। তো নিজের জায়গা থেকে যতটুকু করা যায় কি, কিন্তু এটা তো সলিউশন না। নারীরা আসলে বাসে নিরাপদও না, এবং এটা তাদের জন্য দেখতেও খারাপ দেখা যায়। এবং আমি আসলেই দেখতে খারাপ দেখা যায় যে একজন নারী এরকম ধাক্কাধাক্কি করে যাইতেছে, নামার সময় চিল্লাপাল্লা করতেছে যে আমাকে নামায় দেন, বাসের ড্রাইভার শুনতেছেও না কিছু, ওর কোনো পাত্তাই নাই। আবার দেরি করে আসা বলতেছে আপনারা উঠছেন কেন বাসে, বা আপনি অন্য বাসে যাইতে পারেন নাই যে বাসে, অথবা একটু মডার্ন হলে বলতেছে আপনার জন্য কি এই বাস নাকি, আপনি প্রাইভেট কারে যাবেন। তো এইসব কথাবার্তা তো শোনা উচিত না ওদের। খুবই স্যাড, খুবই স্যাড। আমার এটা প্রচন্ড রকম স্যাড লাগে। এই কথা বলতে গিয়ে আমার নানির কথা মনে পড়ে গেল, যে আমার নানি একবার যাইতেছে আমাদের সাথে, তখন আমরা বাসে উঠছি। তো উনি তো বয়স্ক মানুষ, 85 বছর 80 বছর বয়স, উনি তো এরকম আমাদের মতো স্ট্রং না, দাঁড়ায় থাকতে পারতেছে না। তো এরকম মানুষকেও আসলে এই সেম কষ্টের মধ্যে দিয়ে যাইতে হয়, এবং আসলে ভাষায় বর্ণনা করাও কঠিন আসলে এটা কতটুকু দুঃখের। আর কিছু সমস্যা আসলে আছে যেগুলোর আসলে খুব ভালো সলিউশন নাই, অথবা থাকলে শুধুমাত্র খাতা কলমে আছে, প্র্যাকটিক্যালি নাই। এটা সিমিলার একটা প্রবলেম। আফসোস করাটাই মনে হইতেছে করতেছি, এবং করাটাই স্যার, আর কি আর করতে পারে, আই ডোন্ট নো। সমাধান কি করছে যে সংরক্ষিত আসন 9টা রাখছে, এবং ওই 9টা আসন দিয়ে কি হয় বলতো, ওই 9টাতে যারা বসে সিট ফিল আপ হয়ে যায়, আর কি মানুষ নারী নাই, নারী। আর 9টায়ও দেখা যায় যে হ্যাঁ বল। 9টায়ও দেখা যায় যে একটা পুরুষ বসছে, তো উঠে না, একটা নারীও গিয়ে বলে না যে উঠে নে যায়। না, এইটা এখন আর হয় না, নারী আসনে খুব একটা এখন বসে না। আচ্ছা, এটা হইতে পারে, আমি যেহেতু এক হ্যাঁ, দেড় বছর ধরে ঢাকায় যাতায়াত করতেছি না, 2 বছর হয়ে গেল, হতে পারে, যখন বাট চাপ আমার একটু তখন রাগ কম হয়ে যায়। থাকে, যখন চাপ একটু কম থাকে, দেখতেছে নারী আসনে কেউ নাই, অথবা একজন অথবা দুইজনও বসে আছে, তখন একটা পুরুষ যা বসে যায়, তো ওইটা সমস্যা হয় না। কিন্তু কথা ওইটা না, কথা হলো আমরা আমাদের জনগোষ্ঠীর একদম 50-50 ধরা যায় নারী পুরুষ। তো ওই জায়গায় আমরাই যদি আহ, এখানেও 50-50 করতে যাই, অন্তত 50-50 না করুক, যেহেতু কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা কম, পুরুষদের তুলনায় কম,
9টা আসন তো একটা 32 সিটের বাসের যদি 9টা আসন ওদের জন্য রাখা হয় এটা তো কিছুই না, আর একটু বেশি হলো 15টাও বেশি হয়ে যায়। আচ্ছা 13টা। আবার হ্যাঁ 13 14 এরকম ঠিক আছে, এটা একটুকু রাখুক। তাও তো রাখে না। 9টাও না, ওই যে সামনের দিকের যে জায়গাটা থাকে না, ইঞ্জিনের পাশে যে জায়গাটা, ইঞ্জিনের পাশে, বুঝতেছস? হ্যাঁ আমি এখানে বুঝতেছি, সাফি বুঝতেছে কিনা আমি ভাবার চেষ্টা করতেছি। ইঞ্জিনের পাশে বেশি হলে বুঝতেছি। কয়জন বসা যায়? 5 জন। হ্যাঁ এই 5 জনই কিন্তু ধরা যায়, এই 5 জন এই জায়গায় কেউ বসে না। এই 5টা সিট কি ওদের জন্য যথেষ্ট? 9টা বলা হয় কিন্তু এই 5টাই কিন্তু বসে, তাইলে বুঝ। খুবই কষ্টকর লাগে। আবার ওই 5টাতে একটু স্বাস্থ্যবান হলে 3 জনের বেশিও বসা যায় না, তাইলে চিন্তা কর। এবং দেখতেও খারাপ দেখা যায়, জিনিসটা দেখতেই আমার কাছে খারাপ দেখা যায়। আর ওরা যারা এই জিনিসটার মধ্যে দিয়ে যায় তাদের কাছে জিনিসটা কতটুকু দৃষ্টিকটু বা তাদের কতটুকু খারাপ লাগে। বুঝ- তোমার কি মনে হয় তাহলে এগুলা সমাধান পিঙ্ক বাস কতটুকু সমাধান করবে? পিঙ্ক বাস একটু হলো যদি করতে পারে তাও ভালো, কিন্তু সফল হইতে হবে, মানে হ্যাঁ পরিমাণে বাড়াইতে হবে, হ্যাঁ পরিমাণে বাড়াইতে হবে। পরিমাণে বাড়াইতে হবে। আর আর কি আসলে নারীদের দিয়ে বাস চালায় আসলে জিনিসটা কতটুকু সাস্টেনেবল হবে আই ডোন্ট নো। হ্যাঁ কিন্তু যাই হোক, এখানে তাও আমি নারীদের পক্ষে, ভাই তোমরা সফল হও, তাই একটু সুখে যাতায়াত করো, এটা আমার কিন্তু চাই। আমি এটা তো এটা credit দরকারই চাই। না, এটা হ্যাঁ দরকারই না যে নারীরাই চালাইতে হবে। হ্যাঁ, পুরুষ চালাইতে সমস্যা কি? না কেন চালাইলে সমস্যা নাই। এখানে গাড়ি চালানোটাই শক্তির জায়গা, শক্তি নারীদের কি আর এত আছে? এই যে উপরে এলিভেট এক্সপ্রেস তুলতে পারতেছে না, এখানে তুলতে তো অবশ্যই শক্তির দরকার। তো এই জায়গায় তো নারী পুরুষের সমান অধিকার নিয়ে আসলে হবে না, এই জায়গায় শক্তি যার তারই উঠাইতে হবে। এটা আসলে আর সরকার একটু মেয়েদেরকে একটু আপলিফট করার চেষ্টা করতেছে, এটা এছাড়া আপলিফট কিছুই করার না। হয় না। এখানে নারীর যে বাসের যে সিটে যারা বসবে তারা সবাই নারী থাক, সমস্যা নেই, কিন্তু চালক, হেল্পার এরা পুরুষ হোক, সমস্যা কি? এদেরকেও নারী হইতে হবে এটা তো কথা না, কথা ম্যান্ডেটরি হলো না। এ, এ, তাদের জন্য আলাদা একটা পরিবহন, এই যা, যেখানে না শুধু নারীরাই উঠবে আর কেউ না। আসলে বললে এক্সপ্রেস ওইটা তুলতে পারতেছে না, এই জন্য শক্তি দরকার। হ্যাঁ শক্তিটা এই থেকে দেয় নাকি বাস দেয়? হ্যাঁ না, শক্তির দরকার আছে, ওই যে কি বলে ব্রেক কষতে হয়, তারপরে হ্যান্ডেলিং এইগুলা করতে হয়, কিছু হয়তো শক্তির ওই দরকার আছে, নাহলে শক্তি পারবে না আসলে কেন? পুরো হইতেছে রাস্তা যে চালায় আসতে পারতেছে কিন্তু এলিভেট হইতে তুলতে পারতেছে না কেন? ভয় ছিল হয়তো বা কনফিডেন্স, কখনো তো চালাই না এই জন্য হয়তো। এটা আসলে পারবে কতটুকু আল্লাহ তাআলাই ভালো জানে, কিন্তু তাও আমার কামনা পারুক ভাই, তাও আপনারা পারেন, আপনারা পায়রা একটু সফল হন, একটু একটু চেষ্টা করেন সুন্দরভাবে যাতায়াত গুলা করতে, ভালো লাগবে আমাদের, এটা নেসেসারি। আমি অন্তত প্রচন্ড রকম খুশি হব। আমার কাছে তো মনে হয় অপু, আমার কাছে মনে হয় কি হ্যাঁ এগুলো, সাফি মনে পড়ছে, হয়তো এক্সিলারেশনে তখন পায়ের চাপটা একটু বেশি দিতে হয়, ওইটা হয়তো দিতে পারে না। আরে দূর, কি বলো? ফান ফান হয়ে গেল জিসান না, এটা আমাদের এই বলো বলো গ্রাম। সাফি কি বলতে চাইতেছিল, বলো। আমার কাছে মনে হয় কি যে এই জিনিসগুলা কোনো কিছু নাই, যেমন এই যে সিটের যে বললা যে 9টা সিট দেওয়া দেওয়া থাকে, সিটের 9টা সিটের কোনো দেওয়ার দরকার নেই, ওপেন থাকবে সবকিছু। এখন কথা হইতেছে মানুষের জাত হওয়া লাগবে, মানুষের জাত খারাপ হয়ে যাবে। এটা হলো মেইন সমস্যা, আর কোনো কিছুই দরকার নেই। আর মানুষের জাত খারাপ হলে তুমি যতই এরকম সবকিছু চাপায় দাও নিয়ম, খুব যে ভালো রেজাল্ট আসবে না। এখন এই যে পিঙ্ক বাস, এখন পিঙ্ক বাস তো অনেক রোড দিয়ে যাতায়াত করা লাগে, দেখবা কয়দিন পর কোনো ঝামেলা এসে পিঙ্ক বাসের উপর হামলা করে দিয়ে বসে আছে। এখন এরকম অনেক কিছু, কারণ মানুষ যতদিন নিজে থেকে ভালো হবে, তুমি যত কিছুই করো আলটিমেটলি খুব একটা লাভ হবে না। যেমন কি ওই যে ধাক্কাধাক্কি তো হচ্ছেই। ওই যে একটা ভিডিও দেখলাম ইয়াতে যে এখন পুরুষদের বাসে মহিলাদের উঠতে দিচ্ছে না, আপনাদের তো বাস আছেই। হ্যাঁ প্যাথেটিক প্যাথেটিক, হ্যাঁ, ভয়ঙ্কর এটা কষ্টকর। এটা মানে মেন্টালিটি, পিওর মেন্টালিটি। এইসব ঠিক না হইলে কোনো রুলস কোনো কিছু অ্যাপ্লাই হবে না। এখন এগুলা কিভাবে ঠিক হবে, কি অনেক আমি সময় একটা লাগবে। আমি আমি ওই দিন একটা ঘটনা দেখছি, এটা বলি। ঘটনা হলো ওই যে কতদিন আগে বললাম না যে মডার্ন হইলে ডাইরেক্ট বলে দেয় যে আপনি এই বাসে উঠছেন কেন, আপনি প্রাইভেট কারে যাবেন, এটা ডাইরেক্ট বলে দেয়। এটা আমি আরো শুনছি, কিন্তু ওই দিন একটা ঘটনা পার্টিকুলারলি মাথায় আসলো। এটা হলো খুবই মডার্ন একটা মেয়ে, একদম জিসান, হাউ ডু ইউ ডিফাইন মডার্ন? पकड़ लिया। হাউ ডু আই ডিফাইন মডার্ন? মডার্ন মানে
ওয়েস্টার্ন ভাবধারার কাপড় চোপড় যারা পরে তাদেরকে মডার্ন বলতেছি। হ্যাঁ, মেহেদি ভালো প্রশ্ন করছে। মডার্ন হইতে হইলে যে শুধু কাপড় চোপড়েও মডার্ন এটাও না, চিন্তাধারাও মডার্ন হয়ে যায়। তো ওই মডার্নে আবার এই মডার্ন এক না। হ্যাঁ, ঠিকই আছে। তো যেটা বলতেছি আমি, মানে ওয়েস্টার্ন ভাবধারার একটা মেয়ে সিটের, জানালার সিট না আর কি, সাইডের যে সিটে ওইখানে দাঁড়ায় বসে আছে, এবং খুবই ভিড়, মানুষজন দাঁড়ায় আছে, এবং দাঁড়ায় যে আছে একজন এইদিকে একজন এইভাবে আর কি, বুঝছো তো মেহেদি, হ্যাঁ, বুঝছো? তা এবং খুব ড্রাইভারেরও কিছু ড্রাইভার আছে না, খুব হার্ড ব্রেক করে, উনিও হার্ড ব্রেক করছে, এবং মানুষজনের একজন আরেকজনের গায়ের উপর নিয়মিতই পড়তেছে। এবং হয়তো ওই লোকটা চেষ্টা করতেছিল যে আমার শরীর মেয়েটার গায়ে না লাগে, হয়তো এরকম হয়তো ভুলে হয়তো লাগে গেছে। তো এবং ওই মেয়েটাও একটু অভিযোগ করছে যে আপনি আমার শরীরের উপর পড়তেছেন কেন। তো তখন ওই লোকটা এই কথা বলছে যে আপনি, এটা তো লোকাল বাস, আপনি এত শরীরে যদি নাই লাগতে চান আপনি প্রাইভেট কারে যাবেন, আপনি এখানে উঠছেন কেন? মেয়ে একদম স্তব্ধ হয়ে গেছে, আর কোনো কথাও নাই এটা শুনে। তো আমি এই কথা শুনে আর কি, আমি আমার স্টপ আসছে, আমি নামতেছিলাম, এই কথাটা শুনেই নামছি। তো তখন আমি চিন্তা করলাম যে হয়তো লোকটা এই কথাটা না বললেও পারতো যে সরি আপু, বেশি জোরে ব্রেক দিতেছে, আমার অনিচ্ছাকৃতভাবে লেগে গেছে। এই কথা না বলে ডাইরেক্ট কি বললো যে আপনার এইখানে এই বাসে চড়ার অধিকার নাই। এটা কি ঠিক হইলো? অথবা ওই মেয়েটা হয়তো একটু নমনীয় হইতে পারতো, হয়তো ওই মেয়েটাও একটু রাগ প্রকাশ করছে যে আপনি এরকম ভাবে আমার শরীরের উপর পড়তেছেন কেন, এরকম হয়তো কোনো জোরে কথা বলে দিছে। তো হিট অফ দ্য মোমেন্টে ওই লোকও বলে দিছে, এটা হয়ে গেছে। কিন্তু এই জায়গায় দুইজনেরই একটু সহানুভূতিশীল হওয়ার উচিত ছিল, কেউই কাউকে ছাড় দেয় নাই আর কি, এটাই বলতে চাইতেছি। তো মেন্টালিটি ঠিক করার খুবই দরকার। মেন্টালিটি ঠিক করাই তো কথা। মেন্টালিটি কিভাবে ঠিক করাবো বলো? এখন এর ব্যাপার হলো শিক্ষা, ঠিক আছে? শিক্ষারও তো 12টা বাজে আছে। আমরা তো সবাই অনার্স করতেছি, আমরা তো শিক্ষিত হইতেছি। শিক্ষিত হইতেছি কি তোরা হাসলি কেন? এটা একটা একটা ভারী একটা ওয়েট যুক্ত কথা বললাম, কিন্তু তোরা ফিক করে হেসে দিলি। কারণ তোমার স্কেল অনেক দুর্বল, তাই। উচিত না। বলো মেরি, তোমার প্রেশার কেমন? তুমি যে বললে প্রেশারে আছো বহুত, টাইট শিডিউল আটকে গেছো। শিডিউল মূলত হচ্ছে এটা আসলে এমন কিছু না, এটা হচ্ছে রুমের শিডিউল, চাইলেই তো কথা বলা যায় না। আচ্ছা, আমি কি বারবার ল্যাগ করতেছি? করতেছস, এখন করতেছস, যখন বললি তার 2-1 সেকেন্ড থেকে আগে থেকে করতেছস। তুমি বইলেই ল্যাগ করা শুরু করছো। এরকম হইতেছে কেন? নেট খারাপ। কি হয়ে গেছো? এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তো এটা আমাদের আজকে দেখলাম ট্রাইনোমিয়াল পডকাস্টেও একই বিষয় নিয়ে আলোচনা হইতেছিল। তো এটা সব জায়গার টপিক, এখন সব জায়গায়। কিন্তু আমার কাছে এটা দেখে ভালো লাগলো, ওদের আলোচনা আমাদের আলোচনার মধ্যে অনেক ডিফারেন্স। ওরা এইসব কথা বলেই নাই, ওরা বলছে ডিফারেন্স থাকবে, আর বললেও আমরা এক্সটেন্ড করে টাইনে নিয়ে যাব। ওরা জানে কি নিয়ে বললো। আমি তো জানি না, আমি আমার ন্যাচারাল কথা বলছি, এবং এগুলো নিয়ে আমি অনেক আগে থেকে ফিকির করতাম। হ্যাঁ, আমার এটা অনেক পছন্দের একটা জায়গা, আল্লাহ সামর্থ্য দিলে আমি এরকম বাসই বানাইতাম। তাহলে তো ভাই তোরা আপনারা নিরাপদে যাতায়াত করেন, খুব চাই আমি এটা। কারণ আমি নিজের আম্মারে দেখছি, আমি ঢাকায় বড় হয়েছি, আমার নিজের আম্মারে দেখছি, আমার নিজের বোনরে নিয়মিত দেখি যে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করা। আমি জানি না এটা করছে নাকি, বাট এই পাবলিক প্রত্যেকটা পিং বাস একজন করে, মানে একজন বা দুজন করে পুলিশ সদস্য বা কিছু একজন দেওয়া উচিত। জানি না কোনো দিছে নাকি। ডিফিকাল্ট, পুলিশ তো দেওয়া অনেক ডিফিকাল্ট, আনসার দিলে তাও হয়। ডিফিকাল্ট এত পুলিশ, তাও ডিফিকাল্ট। আনসার দিস ম্যাক্সিমাম, তাও ডিফিকাল্ট, একটা আনসার দেওয়া ডিফিকাল্ট। একটা ট্রেন হইলে একটা কথা ছিল, প্রশাসনের ব্যাপার তো, পিং বাস তো খুব একটা নাই, খুব কয়টা আছে, এতগুলো দেওয়া এটা তো বাড়াইতে হবে, এটা সফল করতে হলে এটা বাড়াইতে হবে। 10টা বাস ইজ নাথিং, কিছুই না। 10টা বাস দিয়ে কি হবে? হবে না। মনে করে 1000 বাস চললে, 1000 বাসের জন্য 2000 পুলিশ তো দেওয়াই যায়। 1000 বাস তো সাধারণভাবেই চলে না। হ্যাঁ, ধরলাম আর কি হাইয়েস্ট 50-60টা বাস চললে হ্যাঁ, পসিবল তো দেওয়া।
20-30টা চললেই যথেষ্ট হবে। 20-30টা কম হয়ে যায়, 40-50 রুট আছে যে অনেকটা। আরে আমি যেই আমার যে রুটে আমি আমার ভার্সিটি ওই রুটেই দেয় নাই, তো ওই রুটের মেয়েরা যেতে পারবে না। কারণ আমার মনে যে কোনো দিন শুনবা যে বাসের উপর কিছু একটা হামলা হয়েছে, কিছু একটা হয়েছে, হ্যাঁ, এটা এটা নিয়ে বহুত কাহিনী। কিছু তো হবেই। তোমরা তো সবাই পড়াশোনা করতেছো না, তোমাদেরকে এই সমস্যা ফেস করো না যে অনেক কিছুতে আটকে আছে, অনেক কিছু করতে মন চায়, কি করবো বুঝতেছো না, পাগল হয়ে যাচ্ছ? আর এটা তো আমার ক্ষেত্রে অনেক হয়। তাহলে কি হবে, কি করতেছো? আমি তো আমার পড়াশোনা বাদে সবকিছুই করি, শুধু পড়াশোনাটাই হইতেছে না, এছাড়া বাকি যা আছে সবকিছু তো করি। এখন এটার সলিউশন তো না, এটাতে কথা বলবো না, এটা নিয়ে কথা বললে কথা হতাশা আইসা পড়ে। হ্যাঁ, সব দিন সবকিছু নিয়ে কথা বলা যাবে না, আজকে এটা হ্যাঁ, off করে আজকে ওকে এই টপিক বাদ, নাহলে ওই দিনের ওই পডকাস্ট আর আজকের পডকাস্ট সেম হয়ে যাবে। same হয়ে যাবে। ওকে, যেহেতু তো আমাদের বলো কি, কথার ভান্ডার খুব কম, এত বেশি হতাশ হলে হবে না। মেবি টেলিগ্রামে থেকে ডাউনলোড দিছো ফাইল? ও হ্যাঁ, আমিও তো একটা দিছি, আমি প্রিজনার্স হুম দিছি, হুম। এটা টেলিগ্রাম, দেখিস। তুমি চেরনোবিল, জানো না? এই তুই টেলিগ্রাম, দেখছিস, তুই চেকই করস নাই মনে হয়, আমি sure। টেলিগ্রাম, টেলিগ্রাম কই থেকে আসলো? দেখছো শাফি? টেলিগ্রামে চ্যানেল খোলা আছে তো। টেলিগ্রামে? হ্যাঁ জানতে, আমার গ্রুপ আছে টেলিগ্রামে। আমি তো জানি না। আরে আচ্ছা সমস্যা নেই, আচ্ছা, দেখবো। তুই পরে দেখিস, এটা শেষ হয়ে দেখিস। আমি এখন একটা দেখতেছি, একটা মুভি দেখা শুরু করছে, মুভি নিয়ে মাঝখানে এত হেই সেই পাগল টাগল মুভি শেষই করতে পারতেছি না। মুভিটা হচ্ছে ডেড পোয়েট সোসাইটি। চলো ও, ডেড পোয়েট চলার সোসাইটি পরে দেখছি। দেখছো? হ্যাঁ, ভালো লাগছে? ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ইয়েস ইয়েস। আমি এটা আরেকবার দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমার ক্ষেত্রে হয় কি, 90s এর মুভিগুলো একটু স্লো হয়, এবং স্লো মুভি মাঝে মধ্যে আমার দেখতে বিরক্তিকর লাগে। যদিও স্লো মুভি আমার পছন্দ, যে কাহিনী আস্তে আস্তে আগাইতেছে, কিন্তু মাঝে মধ্যে একটু বিরক্তিকর এসে পড়ে। ও আচ্ছা, তাহলে তুমি দেখছো, ব্রেকিং ব্যাড দেখছো? ব্রেকিং ব্যাড তো দেখছি, ওটা তো ফার্স্টের দিকে অনেক স্লো ছিল, ওইটাও অনেক স্লো ছিল। লাস্টের দিকে এমন টান দিছে। টান দেয় নাই, টান দিলে মানুষের ভালো লাগতো না, আস্তে আস্তে ওটা গেছে, ওইটার পেসে না, ওটা গেছে। টান বলতে মনে হয়েছে যে মনে করো মানে খুবই মারাত্মক মারাত্মক কিছু জিনিস হয়ে গেছে, এটা ওই বেস বানাইছে এতদিন ধরে, ধীরে ধীরে আগে আগে ওই বেস গুলো একসাথে ফাটাইছে যখন একবারে। আচ্ছা সাফি, এটা জানো জেসি পিঙ্কম্যানকে কিন্তু ওরা ফার্স্ট সিজনেই মাইরে ফেলার কথা ছিল। মানে জেসি পিঙ্কম্যানের চরিত্রে যে অভিনয় করছে, ওর অভিনয় দেখার পরে যে ভিন্স গিলিগান, ওর মনে হয়েছে যে ওকে রাখতে হবে, তো এই কারণে ওই ক্যারেক্টারটা আর মারে নাই, নাহলে কাহিনী কিন্তু অন্য কিছু ছিল। ওরা, আচ্ছা এই জিনিসগুলো আমার কাছে খুবই অদ্ভুত লাগে, ওদের মাথায় কিন্তু আগে থেকেই থাকে না কাহিনী কি হবে। যেমন ডার্ক, ডার্ক ভিন্ন ব্যাপার, ওইটা এক্সিকিউশন কাহিনী প্রথম থেকে না জানলে সমস্যা আছে, তাই না? ফিউচারে চলে যেতেছে একটা টাইম লাইন, ওইটা তিন চারটা 4-5টা টাইম লাইনে ডার্ক চলতেছে, ওইটা হুম। ভিন্ন, ওইটার প্ল্যানিং অনেক বছরের প্ল্যানিং, তারপরে যে কাহিনী ক্ষেত্রেই অনেক বছরের প্ল্যানিং। কিন্তু ব্রেকিং ব্যাড, এটা ওরা প্রথম সিজন থেকে কিন্তু এত ফ্লুয়েন্ট ছিল না, ওরা জানতোই না কাহিনী ওইখানে যাবে, ওরা সিজন শুট করতে করতে কাহিনী লিখছে। নাহলে এটাই ভালো, না না, এটা ভালো না। এটাই ভালো আসলে, নাহলে তুমি দেখা যাবে হবেই না, খুব কম জিনিস বাইর হবে তাহলে। দুনিয়ার সব কাজই এরকম ভাবেই চলে, যেগুলো দেখবা খুব বড় বড় সেটআপ হয়ে গেছে, বড় বড় যে কোনো কিছু দেখবা এরকম কোনো তেমন কিছু প্ল্যান ছাড়া, এগুলো জাস্ট ইনিশিয়ালি শুরু হয়েছে, দেন চলছে এটাই ভাবে। আস্তে আস্তে ডেভেলপ করছে, কিন্তু সবসময় এরকম হইলে হবেও না। আহ, প- আহ, সব কাহিনীর ক্ষেত্রে সেম অ্যাপ্রোচে গেলে হবে না আর কি, এটাই। হ্যাঁ হয় না তো, যেমন মনে করো কিছু কিছু মুভি আছে, যেমন ধরো আরে মারামারির মুভিটার নাম কি, জন উইক, অনেক। হ্যাঁ, জনই কিন্তু বা তারপর হচ্ছে যে আরো একটা মুভি আছে, ভুলে গেছিলাম, মিশন কিছু কিছু ইম্পসিবল। মুভি আছে যেমন, হ্যাঁ হ্যাঁ ওগুলা 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 হচ্ছে মনে করো দেখবা পরের পরের মুভিগুলো অত ভালো লাগবে না তোমার কাছে, কারণ না, পরের মিশন মুভিগুলা ইম্পসিবল সবগুলাই সুন্দর হয়েছে। তুমি রিভিউ দেখো, রিভিউ তোমার কাছে পার্সোনালি সুন্দর লাগতে পারে, বাট রিভিউ দেখবা ধীরে ধীরে কমে, মানে এইভাবে গ্রাফ নামতেছে আর কি, কারণ এই যে এক্সট্রা টানছে।
টানা তো লাগবে, এটা এত বড় সফল ফ্র্যাঞ্চাইজি হলে ওদের মাথা নষ্ট হয়ে যায়, টাকা কামাইতে হবে, টানা লাগবে। তো ওইটা কথা না, কথা হইলো কাহিনী, একটা মুভি সাকসেসফুল হইলো কি হইলো না ওইটা বোঝা যায় 10 বছর পরে। মিশন ইম্পসিবলের প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ডায়লগ থেকেই বর্তমানে অনেক মুভি কপি হয়, অনেক সিন কপি হয়, অনেক ডায়লগ কপি হয়। তো এটা প্রমাণ করে যে প্রত্যেকটা পার্টি সফল গেছে। বলিউড তো ওদের মানে ওর নাম কি, ঠিক আছে, ওই এটি যে ফাইনালি ঠিক আছে। ওর নাম কি, ওই যে অনেক কমেডি অ্যাকশন ডিরেক্ট করে, কমেডি অ্যাকশন ডিরেক্ট করে? হ্যাঁ ওই যে গোলমাল, সিম্বা, সিংহাম, ও আচ্ছা, ইয়া, খাতরো কি খিলাড়ি, আরে কি হ্যাঁ, জানি ওর নাম, ওর নামটা এই জানি নামটা কি? মনে করতেছে না। দাঁড়া দাঁড়া, শেট্টি, হ্যাঁ রোহিত শেট্টি। রোহিত শেট্টি ওর ক্যারিয়ারই দাঁড়ায় আছে মিশন ইম্পসিবলের ছবির উপর। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স মিশন ইম্পসিবল থেকে মাইরা দিচ্ছে। মিশন ইম্পসিবল তোর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এইগুলা থেকেও মাইরা দেয়। আরো বলিউডের নাম করা অ্যাকশন ডিরেক্টর হয়ে গেছে, মানে নকল কইরাও অ্যাকশন ডিরেক্টর হয়ে গেছে। আরে ঠিক আছে, ওর কাহিনী অনুযায়ী স্টিল লাইক অ্যান আর্টিস্ট। হ্যাঁ স্টিল লাইক এন হ্যাঁ, 10টা জিনিস পর একটা টপিক বের দাও। তোমরা কি কোনো টপিক নিয়ে আসো না আজকে আলোচনা করার জন্য? দিশান যে কত আমার কিছু নিয়ে পরীক্ষা আসলা। চলতেছে, আমার মিড চলতেছে, আমি নাইলে টপিক বাইর করে নিয়ে আসতাম। তোমার আজকে mid সারাদিন চল। পড়ছি, আজকে আমি অবাক হয়ে গেছি, আজকে সারাদিন আমি পড়ছি। কি পড়ছো বলো? কি পড়ছি আমার 23 তারিখ হলো সিজিএ পরীক্ষা, মানে কম্পিউটার গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন। এখানে খালি ম্যাথ আর ম্যাথ, অনেক ম্যাথ। তো আজকে কালকে কালকে ধরছি, আজকেও করতেছি, কালকেও করব, খালি ম্যাথ করতেছি। তাহলে এটা তোমার ল্যাব নেই? ল্যাব আছে, ল্যাব নেই এবার। এইটার ল্যাব তুমি পরে নিবা? পরে আমাদের পরের সেমিস্টারে নেওয়া যায়। আচ্ছা, থিওরি আর মেয়েদের ল্যাব একসাথে যদি তুমি মনে হইতেছে টাফ হয়ে যাচ্ছে, তাহলে তুমি চাইলে পরেরটাতেও নিতে পারো। আমাদের অপশনটা নাই। হুম। দুঃখ পাবো না কষ্ট পাবো বুঝতেছি না। তোমার 3টা ল্যাব পড়ে গেছে, এটা চাপ হয়ে গেছে, এটা সমাধান দরকার। 3টা ল্যাব মানে 5টা ল্যাব এবার। 5টা, তুমি তো বললা 3টা, 5টা হয়ে গেল কেমনে? এইবার 5টা ল্যাব এই সেমিস্টারের মধ্যে, প্রত্যেকটা 5টা কোর্স 5টা ল্যাব। আরে মানে কয় ক্রেডিট তুলবা এই সেমিস্টারে? 15, 16, 17, 18 ক্রেডিট। 19.5, 19.5 or 19.5 মনে হয় নাকি 20, 19.5 অনেক, এক সেমিস্টারে এত ক্রেডিট, বাবা। তাও তোমাদের তো এটা 6 মাসের, সমস্যা নাই। এটা হাইয়েস্ট না, হাইয়েস্ট আমরা মনে হয় কোন জানি একটা সেমিস্টারে তুলছি 20.5 মনে হয় তুলছি আমরা। আমাদের এরকমই 20-21 কে তো আছে মনে হয়। আমার প্রত্যেকবার আমার সিরি পরীক্ষা থাকে না, আমার পাগল হয় যে এই উইকটা আমার গেছে পুরো একদম মানে বুলডোজার চলছে উপর দিয়ে। আমাদের যেহেতু 4 মাসের, আমাদের 20 ক্রেডিটের জীবনও যায় না, 14 ক্রেডিট হাইয়েস্ট। আর তোমার তো সেমিস্টারে বেশি, তো 14 4 ক্রেডিট, মাসে সেমিস্টার শেষ হয়ে যায়। হ্যাঁ 14 আমার ক্রেডিট তো হাইয়েস্ট। আর বেশি, আর ফাইনাল ইয়ারে 15 ক্রেডিট করে নিতে হয়, কারণ ওইখানে রিসার্চের 1 ক্রেডিট থাকে। আমার তো বছরে 2টা সেমিস্টার হয়, তাও আমার কাছে মনে হয় শুরু হইলো আর শেষ হইলো। হ্যাঁ, তোমার 4 মাস শেষ হয়। ভালো, আলটিমেটলি তো তেমন কিছু শিখতেছি না, 3 মাসে শেষ করে ফেলতে। 3 মাস শেষ হয়ে যায়। শিখতেছো না, পরে বাইরে এলে যদি এই ফিল্ডে থাকো তাইলে টের পাওয়া যে এই জিনিসগুলো আমি চিনি, তখন মনে হবে যে না শিখছি, কিছু শিখি নাই, অ্যাটলিস্ট চিনি। হ্যাঁ, এটাই উদ্দেশ্য, অ্যাটলিস্ট চিনি। আমার তোমার কোনো সিএসসি তে তো আরো, তোমার এই একাডেমিক বাদ দিয়া সিএসসি তে তো মানে সবচেয়ে ব্যাপারটা মানে সবচেয়ে বেশি এরকম সিএসসি তে খালি যে তোমার অনেক কিছু বাইরেও করা লাগে, মানে ট্রেন্ডে মানে বাইরে অনেক কিছু করা লাগে, না হলে তোমার তুমি দিন শেষে শুনবা যে তোমার কিচ্ছু নাই, তোমার সবকিছু বেকার, সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। হুম, ট্রু। আজব। আমরা আমাদের চ্যানেলের গ্রোথের জন্য কি করতে পারি? এই আজকে একটা মজার ঘটনা ঘটছে। আজকে বলো। চ্যানেলের সাবস্ক্রাইবার এখন কত দেখ বলতো? 26, 27। আমি না সার্চ দিলে আমাদের চ্যানেল আসে না, এটা কেন? আর তুই তোর কথা পরে, 21টা ছিল, 25টা হয়েছে, তার মানে 4টা সাবস্ক্রাইবার আজকেই বাড়ছে। এটা কেমনে হয়েছে জানোস? কেমনে? ট্রাইনোমেল পডকাস্টের একটা পোস্ট একটা ছেলে দিছে, 1 লাইনের একটা পোস্ট, যে
আজকে একদিনেই পুরোটা দেখে ফেলছি, বাকি 6 দিন কি করব। তো ওইটার নিচে আমি কমেন্ট করে আসছি, ভাই বাকি 6 দিন গরিবের ট্রাইনোমিয়াল পডকাস্ট ডরকি ডারবিশ দেখতে পারেন। ওইটা লেখা আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি। দেখলাম ওইখান থেকে অনেকগুলো মানুষ এসে আমাদের চ্যানেলে দেখছো এবং সাবস্ক্রাইবও করে গেছে। 4টা সাবস্ক্রাইবার পাইছি এখান থেকে, কম না। আচ্ছা তাহলে পডকাস্ট কিভাবে ভালো করা যায় বললা যায়। হ্যাঁ আচ্ছা বলো তো আমাদের যে ভাই আমাদের কিছু পডকাস্ট সাবস্ক্রাইবার না হইলে মোটিভেশন পাচ্ছি না। শাফি, মেহেদি, তোরা শেয়ার দে। এই ছেলেটাই ফার্স্টে বলছিল এক সময়, ফার্স্ট দিন আমারে, যে আমরা কিচ্ছু করব না, আমরা এদিকে তাকাবো না, আমরা শুধু সবসময় পডকাস্ট করবো। 2 বছর ধরে শুধু পডকাস্টই করবো, কিচ্ছুর দিকে তাকাবো না, সারাদিন ওই তাকায় থাকে। আমার আর একটা টার্গেট আছে, আমরা এত ভিডিও দিব যে ইউটিউবে যা ডারবিশ লেখলে যেন আমাদের ভিডিও আসে, মানে এত ভিডিও দিব আমরা। এটা টার্গেট। এইটা এইটা করলে তুমি নেগেটিভ এফেক্টে পড়বা। সপ্তাহে একটা তোমার ভিডিও করে কি এত ভিডিও দেওয়া সম্ভব? তোমার ভ্যালু ক্রিয়েট করতে হইলে তোমার একটু লিমিটের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, বেশি তো দেওয়া সম্ভব না, মানে আমরা যেহেতু যদি কন্টিনিউ করতে পারি লং টার্মে, যে এত ভিডিও আমরা দিয়ে ফেলছি, এখন ইউটিউবে ডারবিশ লেখলে আমাদের ভিডিও আসা পড়ে, এটার কথা বলতেছি। না, একটু তো গ্রোথ দরকার, আমাদের আসলে ভিউ টিউ নাই। হ্যাঁ, ভিউ নাই। কারণ হচ্ছে দেখো, তোমার আমার পডকাস্ট মানুষ কেন শুনবে? আমরা তো কোনো জায়গায় কোনো এক্সপার্টও না, বা কোনো জায়গা থেকে আমরা এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি না না। থাকাটাই স্বাভাবিক। তো হ্যাঁ, তো এটা সময় লাগবে আর কি। আমরা এই জায়গায় আসি জাস্ট ফ্লো ধরে রাখতে, এখানে আমার এক সময় করে ফেলাম। এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হইতেছে, খুব মনোযোগ দিয়ে শুনো। তো অনেকে তো আছে ধর পিওর ইউটিউবার, ধর ইউটিউবই ওদের মেইন, ইউটিউবই আর্নিং করে, তোরা তো ইউটিউব দিয়ে শুরু করছে, দেন বিভিন্ন জিনিস ইউটিউবেই করছে। আর একটা আছে যে অন্য ক্যারিয়ার, মেইন ক্যারিয়ার দেন হচ্ছে ইউটিউবে ভিডিও টিডিও করে। এরকম অনেকে আছে যাদের সাবস্ক্রাইবার ভালোই, আবার এরকম অনেকে আছে যেমন সাবস্ক্রাইবার ওরকম ভালো না। আমি যদি এনআইএস চৌধুরীর কথা বলি, তিনি তো ইউটিউবার না, মানে মূলত বাই প্রফেশন ওনার মেইন রোজগার তো বা ইনকাম সোর্স তো টিচিং, রোজগার বা যেটাই হোক, উনি তো মূলত টিচার, দেন হচ্ছে উনি ইউটিউবে ভিডিও করে। তো এক্স ওয়াই জেড অনেকে অনেক প্রফেশন থেকে এসে টিচার ইউটিউবে ভিডিও করে, এদের অনেকের আছে ভালো সাবস্ক্রাইবার, অনেকের আছে কম সাবস্ক্রাইবার। আমরা তো মূলত এখনো আমরা দুইটার একটাও না, ইউটিউবারও না, অন্য প্রফেশন থেকে এইসব সাইড হাসেল হিসেবে করতেছি এমন না। আমরা জাস্ট এখনো কিছুই না, বাট আমরা করতেছি, লেটস সি হোয়াট হ্যাপেন্স, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো মানে হ্যাঁ, তো এটা তো নেসেসারি না যে আমাদের অন্য কোনো কিছুতে দক্ষ হইতে হবে তাহলে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে। অনেক ইউটিউবার তো আছে, ইউটিউবার তো ইউটিউবার ওনাদের অনেক সাবস্ক্রাইবার, অনেক কিছু, বা অনেকে আছে অনেক বড় কিছু করে ফেলছে, বাট ওনাদের ফেসবুকে কোনো ভিউই নাই, অনেক ভালো ভালো পজিশন আছে। লেটস আমি একজন উদাহরণ দিই, হচ্ছে সেদিন হচ্ছে আব্দুর রাকিব, যে সিএসসি যে প্রোগ্রামিং হিরোর সাথে যুক্ত আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রাকিব ভাই। তো ওনার ওইখানে পডকাস্ট একজন আসলো, এটা হচ্ছে ওমর ফারুক মনে হয়, মেটাতে আছে ইঞ্জিনিয়ার হিসেবে। তো উনি তো লাইফে অনেক বড় পজিশনে চলে গেছে, মানে আপাত দৃষ্টিতে, পজিশন তো আপেক্ষিক, আপাত দৃষ্টিতে অনেক বড় পজিশনে চলে গেছে, এটা ওইটা করে ফেলছে এক্স ওয়াই জেড। তো হোয়াটএভার, এগুলো ম্যাটার না, ম্যাটার হইতেছে যে যাই হোক, উনি ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, উনি ওনার চ্যানেলের ভিডিও আমার সামনে আসলো, তো ওনার চ্যানেলের ভিডিওতে ভিউ নাই। তো নেসেসারি কি যে আমরা অন্য কোনো দিকে অনেক বড় পজিশনে থাকলে আমাদের ভিউ হবে, আমাদের সাবস্ক্রাইবার হবে? এটা তো নেসেসারি না। কনভারসেশনটা কি, মানে এই যুক্তিটা কি তোমাদের যুক্তি? তোমরা বলো। ইউটিউবের কন্টেন্ট তো বললো, ইউটিউবের কন্টেন্ট যদি জেনারেলি চিন্তা করো তাহলে হবে না। এই জায়গায় পডকাস্ট আলাদা একটা জিনিস। পডকাস্ট শোনার জন্য মানুষ তোমার কাছে পডকাস্ট তো এমনি এমনি শুনতে আসবে না। জাস্ট আমরা এটাকে মনে করো সাইড হাসেল ছাড়া পডকাস্ট সম্ভবই না। মনে করো যে পডকাস্ট, এখন যে কোনো পডকাস্ট চিন্তা করো, আমরা যেগুলো শুনি ওই জায়গায় আমরা কারো কথা শুনতে যাই, এখন আমরা তার কথা কেন শুনবো বল? এমনি এমনি তো যে কেউ আসলে আর আমি তার কথা শুনে লাভই বাকি। একমাত্র যদি মজা লাগে তাহলে ঠিক আছে, বাট মজাও তোমার কতদিনই বা লাগবে। এই জন্যই মানে সব আলাদা হিসাবে ইউটিউবের কন্টেন্ট, বাট পডকাস্ট জিনিসটা অন্যরকম। এখন আমরা যেহেতু মনে করো 3 জন আছি, যদি আমাদের নিজস্ব কিছু থাকে তো ওই দিক দিয়ে আমরা এই জায়গায় আমাদের একটা কিছু একটা অভিজ্ঞতা আছে, তো আমরা অনেক কিছু শেয়ার করতে পারি। যেমন হচ্ছে খালিদ ফারহানের একটা কথা বলছিল না, বুঝলে সেম কথা, কনসেপ্টটা আমার মনে আছে। আমি একটা আচ্ছা বলো। বলি, মেহেদি যেটা বললি না, যে কেউ স্টাবলিশ হয়ে ইউটিউবে আসছে বা কেউ
ইউটিউবকেই প্রফেশন হিসাবে নিয়ে গেছে। তো জিনিসটা হয় কি, তুই যদি একটা জিনিসে এক্সপার্ট হয়ে যাস, তুই ওইটাকে বিজনেসে কনভার্ট করতে চাস, প্রমোশন করতে চাস, কন্টেন্ট ক্রিয়েশনে আসতেই হবে বর্তমান যুগে আর কি। যে আমি এই জিনিসে এক্সপার্ট, আমার এই দক্ষতা আছে, তুমি যদি আমার কাছে শিখতে চাও বা আমার কাছে এই জিনিসের অভয়ারণ্য আছে আমি বিক্রি করতে চাই, তুমি নিয়ে যাও। এই টাইপের জিনিসের প্রমোশনের ক্ষেত্রে এখন মোটামুটি ইউটিউবে খুব প্রমোশন হিসেবে যে নিজের ব্র্যান্ডকে প্রমোশন করবে, এই জন্য এই উদ্দেশ্য অনেকে কন্টেন্ট বানাইতেছে। এইটা এক ধরনের এই টাইপের ক্রিয়েটার এক ধরনের গেল। আরেক টাইপের ক্রিয়েটার যারা হয় যে ওরা আসলেই কিছু ভ্যালু দিতে চায়, ওদের কোনো উদ্দেশ্য থাকে না যে ভিউ আসলো কি আসলো না, বা ওইখান থেকে ওরা কোনো টাকা কামাবে কি কামাবে না, ওইটা বাই প্রোডাক্ট, ওইটা হইলে হইলো না হইলে না হইলো। তো এখন তাদের কথা সম্পূর্ণ ভিন্ন, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগই নাই, কারণ ওই জিনিসগুলো হইতে হলে এক্সপার্ট হওয়া লাগে এবং তোমার অডিয়েন্স থাকে ওই অনুযায়ী তোমার কন্টেন্ট বানাইতে হয়। কিন্তু আমাদের হলো পডকাস্ট, এখানে মানুষের আমাদের না দেখলেও চলবে, তারা যদি আমাদের শুধু শুনেও ওইটাও যথেষ্ট। এখানে এমন কিছু না আমাদের খুবই ভালো সেট আপে বসতে হবে, লাইটিং টাইটিং থাকতে হবে, আমাদের কথাটাই হলো মেইন এইখানে। তো আমাদের জনরাটা খুবই আলাদা, পডকাস্টের জনরাটা আলাদা। এখানে প্রফেশনাল, এখন আমরা এখানে নতুনত্ব যেটা আনতে পারি গেস্ট, আমার প্ল্যান আছে। শাফি, তোমার চোখে কি এমন কেউ আছে, তোমার সিনিয়র, জুনিয়র বা সমবয়সী ব্যাচমেট বা স্যার, সমবয়সী স্যার, এদের কাউকে কেনা যায়? এইটার জন্য আরো সময় লাগবে আমাদের। না, সময় লাগবে না, তুমি শুধু যা বলবা যে আমাদের চ্যানেলটা দেখাবা, এই জিনিস নিয়ে আমরা কথা বলি, তুই যদি আসিস বা আপনি যদি আসেন, আপনার কথা যদি আমরা, এখন কথা হলো তুমি তো সবাইকে এই কথা বলবা না যে আমাদের চ্যানেলে গেস্ট হিসেবে আসেন, তুমি জানো যে এই লোকটা আসলে আমাদেরকে কিছু দিতে পারবে, তাকে যাই বলবা। তো এরকম চেনা জানা বা তোমার মাথায় কেউ কি আছে যে একে আমাদের পডকাস্টে আনতে পারলে ভালো হতো? আমাদের পরিচিত মানুষদের থেকে শুরু করতে হবে। হ্যাঁ শাফি, লজ্জার প্রাচীরটা ভাঙতে হবে। হ্যাঁ, আছে এটা কেউ? না, আমাদের গেস্ট নাই, আমার কাছে মনে হয় যে এখনো কারেক্ট সময় না গেস্ট আনার। তুমি না, আমরা আমি এটা গেস্টকে বলতেছি, সেভাবে বাইর করতে পারবো, অ্যাপ্রোচ করতে পারবো না। গেস্ট না, মনে করো আমরা এখানে 3 জন, 4 হুম। নম্বর একজন, এরকম হুম। গেস্ট না, একদিনের জন্য 4 নম্বর একজন আসলো, এই না, ওটাই তো গেস্ট, ওরেই তো আমার গেজাইতে হবে। ওটার জন্য আমার রিসার্চ করা লাগবে, মনে করো 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে কি কি প্রশ্ন করা যায় ওর মানে ওই টপিক নিয়ে অনেক ঘাটাঘাটি করা লাগবে। মেহেদি কি বলস? বেশি আর্লি স্টেজে মনে হয়, আমারও মনে হয়, বাট আইডিয়াটা খারাপ না। আর হচ্ছে আমরা হয়তো ভাবতেছি আমাদের কোনো কেউ নাই তাই মনে হয় কেউ আসবে না, হয়তো এরকম প্র্যাকটিক্যালি নাও হইতে পারে, অনেকে উৎসুক হয়েও চলে আসতে পারে। ইট ক্যান হ্যাপেন। না না, এই যে দাঁড়া বলি, এই যে দিশান যে কমেন্ট করে আসছো না, আমি বলি ওরা কিন্তু এখন এখন যাদের অডিয়েন্স অনেক কম, প্রত্যেকটা কমেন্ট চেক করে, প্রত্যেকটা কমেন্টে রিয়াক্ট করে, যে দেখো সাদমান স্যার নিজে এসে দেখে গেছে নাকি। হইতে পারে ভাই, আসসালামু আলাইকুম, বিগ ফ্যান। আমি কয়েকদিন ফার্স্টে কতগুলো কমেন্ট করছিলাম, প্রত্যেকটা আমার রিপ্লাই দিছে মোটামুটি, রিপ্লাই দেওয়ার মতো না হলে জাস্ট লাইক দিয়ে চলে গেছে। নাইস। কেন ওদের কি ইউটিউব সাবস্ক্রাইবার কম? সাবস্ক্রাইবার না, অনেকদিন পরে কামব্যাক করছে না, এখন ভিউ একটু কমতি আছে। আগে যেমন লাস্ট যেবার ছাইরা গেছিল তখন ভিডিও দিলেই 80,000 90,000 1 লাখ হয়ে যেত, এখন ওই ইয়া নাই, বেশি হলে 20,000 25,000 এরকম হইতেছে, 30-ও যাইতেছে না। তোরা খুশি এটা নিয়ে, মন খারাপ না। ওকে, এটা হচ্ছে পাক্কা অডিয়েন্স। হ্যাঁ, আমরা উল্টাপাল্টা কথা বললে এগুলা শুনে জাজ করে না। এরকম অন্ধভক্ত হওয়া উচিত না, যেমন আমরা কেউই না, আমরা কেউই কোনো কিছুর অন্ধভক্ত না মনে হয়। তুমি জাজ করি, জাজ করবো না মানে কি, আমার মাথা আছে না? হ্যাঁ, আমরা এই দিক দিয়ে আমাদের 3 জনই সেম, আমরা অন্ধভক্ত মনে হয় না কোনো কিছুরই। দিশান হালকা হালকা। আমি একসময় সাকিবের খুব অন্ধভক্ত ছিলাম। তুমি এখনো কোনো জায়গায় অন্ধভক্ত? আমি তোর এখন কি সাকিবকে অনেক অপছন্দ? অনেক অপছন্দ। আচ্ছা, বাংলাদেশের খেলা নিয়ে একটু কথা বলা দরকার। না দাঁড়াও, ওয়েট শাফি, আমি কোন কোন ক্ষেত্রে অন্ধভক্ত বলো? যেমন তোমার একটা উদাহরণ দিই, তুমি সেদিন বলছিলে না যে একটা উদাহরণ দিয়েছিলে, মেয়েদের তো দেখছো যে বলছো যে বলিউডে যারা ইঞ্জিনিয়ার হয় সব বলিউডে ঢুকে যায়,
এটাই হচ্ছে একটা অন্ধভক্তের, বললাম আর কি, এটা একটা উদাহরণ অন্ধভক্ত, যে তুমি যে এটা একটা উদাহরণ। কারণ এটা তো বাস্তব নয়, একদম বাস্তবের অপোজিট, কিন্তু তোমার কাছে এটাই মনে হচ্ছে এটা চরম অন্ধভক্ত তুমি এই দিক দিয়ে। যাক হইতে পারে, কিন্তু হ্যাঁ ঠিক আছে। ট্রু নাকি ট্রু না বলো। না এটা তুমি অন্য মিনিং বাইর করছো যদিও। না না, অন্য মিনিং না, মানে তুমি সব কোন একটা জায়গায় ইনফরমেশন পাইছো হয়তো, এটা একটু অ্যানালাইজ করে, বাট তুমি ওটাই বিশ্বাস করছো। তোমারও খুব দোষ নেই, অ্যালগরিদম গুলো এইভাবে বানানো, খুব চালাক না হইলে ধোকা দেওয়া কঠিন। অস্ট্রেলিয়া নিয়ে কিছু বলো, অস্ট্রেলিয়া। আগে রিসেন্টলি সাকিবের ধরি, তোমার না সাকিবের ভালো লাগে না, এখন ভালো লাগে না কেন? এখন ভালো লাগে না, আগে কেন ভালো লাগতো? সাকিবের যে বিষয়টা হয় কি, আমার ক্ষেত্রে সাকিবের যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে, প্রথমত খেলা খুব একটা, সাকিব যে খুব একটা ভালো খেলে তাও কিন্তু না, অ্যাটিটিউড, মাঝে মধ্যে অ্যাটিটিউডগুলো ভালো লাগে, যে অন্যায়ের প্রতিবাদ কেউ করতেছে না, ওর এই জিনিসটা করার সাহস আছে, এই জিনিসটা সবসময় ভালো লাগছে। মাঝে মধ্যে বেয়াদবি করতো, ওইটাও ভালো লাগতো, যে ওর সাথে বেয়াদবি জিনিসটা যায়, মানে মেয়েদের যেরকম হুন্ডাওয়ালা ছেলে চাপড়িওয়ালা ছেলে ভাল লাগে, এরকম আর কি সাকিবের দোষগুলা ভাল লাগতো। এটা তখনই ছোট বয়সে ছিলাম তো, এত কিছু তার বুঝতাম না, ওইটা তখন ভাল লাগতো, এখন ভাল লাগে না যদিও, বুঝা এখন তো যায় না। একেবারে ভালো লাগে না, খুব এখন তো অপছন্দ আরো লাগে। ভাল লাগে না, জুলাইয়ের কেন পর ভালো থেকে লাগে তো না এখন? আরো ভাল লাগে ও না, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। জুলাইয়ের পর থেকে আরো ভালো লাগে না, এবং ও কিছু ক্ষেত্রে খুবই গাওরা। এত তো মানুষ ওরা বলতেছে যে ব্যাটিং জিনিসটা জুয়ারি জুয়ারি, ব্যবসায়ী ব্যবসায়ী, তবুও তোর এই জিনিসটাই করা লাগে, তোর টাকা কামানোর আর কোনো সোর্স কি নাই? তোর জুয়া সাইট প্রমোট করেই তোর টাকা কামাইতে হবে, কোনো কি মরালিটি নাই তোর মধ্যে? তোমার ফেভারিট অ্যাক্টরের নাম কি? অ্যাক্টর অ্যাক্ট্রেস? আমার আমির খান। ওকে কখনো চকলেটের অ্যাড করছে? চকলেট করতে পারে হয়তো, জানি না। করছে তো অবশ্যই, কত বাজে বাজে জিনিসের অ্যাড করছে, তোমার কি ভালো লাগে না? এগুলো তো ভালো লাগে। হ্যাঁ আমির খানের অ্যাক্টর হিসেবে ভালো লাগে অবশ্যই। ব্যক্তি এই তো, তো প্লেয়ার এই তো সাকিবের লাইনে ভালো লাগে আসছো, না এখন? এই তো লাইনে আসছো, প্লেয়ার সাকিবের ভালো লাগে না? প্লেয়ার সাকিব রে তো ভালো লাগে অবশ্যই। এই তো লাইনে আসছো তুমি। তোমার এটা খেলোয়াড় সাকিবরে আমার ভালো লাগে, এখনো ভালো লাগে। কিন্তু আমি আর এই পার্টিশন রাখতে চাই না, যে একজনকে একভাবে ভালো লাগবে আরেকভাবে ভালো লাগবে না, সবভাবে ভালো লাগতে হবে, এবং তাইলে এরকম তার বেশিরভাগ মানুষের ভালো লাগবে না। এটা কাউকে ভালো ফয়সাল লাগবে আমাকে না। বলছিল হ্যাঁ যে যারা লাইফে কিছু একটা করে, গ্রেট পর্যায়ে যায় বা বড় কিছু করে, এদের লাইফে আসলে পার্টিশন করা উচিত। অনেক রাজনীতিবিদ আছে ভালো কাজ করছে, বা ব্যক্তিগত জীবনে অনেক খারাপ ছিল। তোর তো সাকিবকে ভালো লাগে এখনো? খেলোয়াড় সাকিবকে ভালো লাগে, বাট আমার সাকিবের কথাবার্তা, মেন্টালিটি ওকে, এখনো যেরকম গাউরামি কথা বলা ঠিক আছে, ওর গাউরামি ভালো লাগে, তো গাউরামি এরকম এমন না যে খুব গাউরামি করে, কিছু কিছু জায়গায় আমার অপিনিয়ন অনুযায়ী দাঁড়ায় আছে। জুলাইয়ের আগ পর্যন্ত ও মেজর 2-3টা ঘটনা ছাড়া ওকে আমার খারাপ লাগতো না। মেজর হাতে গোনা 2-3টা ঘটনা আমার মনে হয়েছে খারাপ, এছাড়া খারাপ লাগে নাই। এখন আমি বললে আসলে অশ্লীল শব্দ বের হবে মুখ দিয়ে, অশ্লীল শব্দ আমি বের না করলাম। আমি তো অলরেডি জুলাইয়ের তুই তুই করে কইরা ফেলছি, এটা আমার করা উচিত হয় না, সম্মান দেখানো উচিত ছিল না, কি তো বলছ? তারপরে যা করছে, বাট আমি আসলে ওরা অনেক ভালো মানে খুব পছন্দের ছিল যখন প্লেয়ার ছিল, যখন আমি ক্রিকেট খেলা দেখতাম। এখন তো দেখি না সেভাবে। জিসান বললো যে জিসানের সাকিব, ক্রিকেটার সাকিবের পছন্দ, আবার জিসানি কিছুক্ষণ আগে বললো সাকিব তো খুব একটা ভালো খেলতো না। এটা হ্যাঁ, এটা একটা কেমন কথা ছিল যে সাকিব কি তো খুব একটা ভালো খেলতাম। ওর ইম্প্যাক্ট দেখ বাংলাদেশে। কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি, অবশ্যই কন্ট্রাডিক্টরি, ডাবল স্ট্যান্ডার্ড। তো এটা তার উত্তর দিতে হবে, জবাব দে, এই কথা কেন বললি? না দেখ, তুই সাকিবের ক্রুশিয়াল মোমেন্টে ভালো খেলছে এমন খুব কম। না, তুই তুমি বাংলাদেশের ক্রুশিয়াল মোমেন্ট বলতে কি বোঝাচ্ছ? একটা যে প্লেয়ার যে এখন কোনো সময় আউট হয়ে গেল, এটাই ক্রুশিয়াল না, মোমেন্ট? এখন ম্যাচ মানে জিতাইতে হবে, তোর টিকা থেকে ম্যাচ জিতে নিয়ে আসতে হবে, এরকম তো খুব কম হয়েছে। যেমন ধোনি টাইপের প্লেয়ার, যে ফিনিশার। ধোনি টাইপের প্লেয়ার তুই একজনের নামই বললি, এরকম তুই 50 জনের নাম কি বলতে পারবি? 50 ধোনি, জনের আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সচিন টেন্ডুলকার কি ধোনির থেকে ভালো না খারাপ বল? ক্যাপ্টেন হিসাবে তো ধোনি ভালো। এখন তো তুই আবার পার্টিশনে চলে গেলি। হিসাব না, খেলোয়াড়, অনলি খেলোয়াড়। অনলি খেলোয়াড় হিসাবে তো সচিন ভালোই অবশ্যই। তাইলে ও তো কখনো এরকম ভাবে তুমি যেন বলতেছো যে টিমের বিপদে দাঁড়ায় নাই, তো তাইলে তুই বাংলাদেশের লাস্ট 12 সাল থেকে 26 সাল, এখন তো ও খেলে না, ধর 24 সাল পর্যন্ত, 12 বছর, এক যুগে ক্রুশাল মোমেন্টে ভালো খেলছে, একটা প্লেয়ারের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, এরকম ম্যাচ
হিসাব করে দেখ, ও উপরের দিকেই থাকবে। কে থাকবে? মাহমুদুল্লাহ থাকবে, মুশফিক থাকবে, সাকিব থাকবে, এরাই তো থাকবে। ক্রুশাল মোমেন্টে ম্যাচ জিতেছে, তুই বললি আর হয়ে গেল। আর তাহলে কে জিতেছে? জিসান কথা শুনে আটকে গেছে। এখন ঠিক আছে না? না না, এখন আটকাচ্ছে। আমি নড়ানড়ি করতেছি, যদি নড়ানড়ি দেখতে পারো হ্যাঁ। মানে ঠিক আছে। আচ্ছা, আই রেস্ট মাই আর্গুমেন্ট, ঠিক আছে, ও ভালো খেলোয়াড়, এটাতে সন্দেহ নাই। তো অন্যান্য কাজ বিতর্কিত, এই যা। কিছু প্যাথেটিক কাজ করছে, এটা আসলেই কি আর বলবো। ওটাই মনে করো, তুমি এমন খুব কম মানুষই খুঁজে পাবা আইডিয়াল, একদম আইডিয়াল, হ্যাঁ, কোনো আমি কিছু এটা তেমন নিয়ে আইডিয়া হয় না। একবার আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম যে পৃথিবীতে তো মনে হয় এখন অলমোস্ট 190 বা 200 কোটি মুসলমান আছে, তাই না? বাট বায়াসড না, এরকম মুসলমানের সংখ্যাও খুব বেশি মনে হয় না। সবাই 100% আসলে প্রভাবিত, খুব নিউট্রাল কেউ না। আমি মনে করি সবকিছুর এক্সপিরিয়েন্স করা উচিত, খারাপ না, ঠিক আছে, মানে একদম খুব সবকিছুর এক্সপিরিয়েন্স করা উচিত না, একেবারেই না, একদম না, মানে এমন 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 কিছু এক্সপিরিয়েন্স করা উচিত না যার জন্য কি তোমার জন্য অন্য কারো ক্ষতি হচ্ছে। যতক্ষণ না অন্য কারো ক্ষতি হচ্ছে না, অন্য কারো তোমার মানে বাজেভাবে এফেক্টেড হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তুমি নেও ভাই, উচিত এক্সপিরিয়েন্স নিয়ে না, অভিজ্ঞতা বাড়বে। অস্ট্রেলিয়া যে বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে গিয়ে হারাইলো, জিনিসটাকে তুই কিভাবে দেখো? যদিও ক্রিকেটে দেখি না, বাট এই ভালো খেলা শুরু করার পরে খুব দেখছি, ওই ব্রাউজ করছি আর কি, যে কি অবস্থা। আমার কাছে তো মনে হয় এই জিনিসগুলা খুবই সাময়িক। হঠাৎ একটা বড় দলের সাথে এরকম হঠাৎ ম্যাচ জিতে যাওয়া খুবই স্বাভাবিক। যেমন কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজও জিতছিল। ওয়েস্ট ইন্ডিজের একটা ফাস্ট বোলার জোসেফ না কি নাম, ও একাই উড়াই ফেলছে পুরো অস্ট্রেলিয়াকে। আলজারি জোসেফ নাকি? না না, ওইরকম না, আরেকটা কি নতুন প্লেয়ার, খুবই কম বয়স, ফাস্ট বল করে। তো ও, ওর কারণে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মাটিতে অনেক দিন পরে অস্ট্রেলিয়াকে হারাইলো। তো বাংলাদেশে হঠাৎ করে কেন এরকম এই টাইপের খেলা দিয়ে হারাই ফেলছে, কিন্তু অস্ট্রেলিয়ার যে টিম, ওই টিমকে হারাইছে, এটা অবাক করা যায়, অবাক করার বিষয়। কিন্তু অনেকে দেখলাম ফেসবুকে লিখতেছে যে অস্ট্রেলিয়া নাকি পরের ম্যাচে একদম সর্বশক্তি দিয়া নামবে। সর্বশক্তি তো এই ম্যাচই ছিল, হ্যাঁ, এর চেয়ে সর্বশক্তি আর কি? অস্ট্রেলিয়ার টিম তো এটাই সব হাইয়েস্ট। মিচেল এরপর হ্যাজেলউড বোলিং এ, তারপরে প্যাট কামিন্স। প্যাট কামিন্স বুঝা, আমি আগে প্যাট কামিন্স মনে করতাম তো মিডিয়াম ফাস্ট বল করে, কিন্তু আস্তে আস্তে যখন আইপিএল দেখলাম বা এশিয়ান সিরিজগুলো দেখলাম, প্যাট কামিন্স ভাই অন্য লেভেলে খেলে। ওর খুবই ভেরিয়েশন, এত ভেরিয়েশন করতে পারে। ওর যে পেস নাই, বা পেসও মাঝে মাঝে দিতে পারে, 40-এর উপরে উঠায় ফেলায়, কিন্তু রেগুলার পেস ধরে রাখতে পারে না, কিন্তু ভেরিয়েশন প্রচুর। তো প্যাট কামিন্সের আগে আমি গণায় ধরতাম না, এখন দেখি প্যাট কামিন্স সেই। আমারও তোর সাথে একমত, আমি এটা খুবই সাময়িক। আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট খুব ভালো কিছু করতে পারবে আগামী 7-8 বছর ধরে। কোনোদিনও পারবে কিনা সন্দেহ। চাই, একসময় তো খুব ক্রিকেট দেখতাম, কি ভয়ঙ্কর ভাবে ক্রিকেট খেলা দেখতাম বলারও বাহিরে, বাট এখন তো সেভাবে দেখা হয় না। কিন্তু আমি খুবই সাময়িক, জাস্ট নাথিং। আসলে বাংলাদেশ দলও চেঞ্জ হয়ে যায় নাই, কোনো বড় সড়ো পরিবর্তন আসে নাই, আসার সম্ভাবনাও দেখি না। ব্যাটিংয়েও করা, তোর স্মিথ, ট্রাভিস হেড, লেবুশেন, তারপরে লেবুসেন না, বার্নাস লেবুশেন, এটাই তো নাম, লাবুসেন। বাবুশেন। কি হইলো, আমার ভিডিও গেল কই, এখন আসছে। তারপরে আরেকটা কে যেন ছিল, ওয়েদারল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ভালোই সবাই। ট্রাভিস হেড। আমার ভিডিও বারবার চলে যেতেছে কেন? তোমার জন্য দোয়া কামনা। এই আজকে কথা না বাড়াই, আজকের পডকাস্টটা হইলো না, জমলো না। আমি তো বলি কেন জমলো না, মানে তোমার নেট খারাপ দিকে তুমি চলে যেতেছে একেবারে। চাপি ধরে ফেলছো। তবে এটা ঠিক। এই আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলতে পারি, শাফির। দাঁড়া, আমি এখনো বলি নাই কি? অস্ট্রেলিয়ার ব্যাপারে। ও বলো বলো। হ্যাঁ, ক্রিকেট খেলা নিয়ে বলো। আমার কাছে মনে করো এই ব্যাপারটা, এই যে জেতাটা একটু অন্যরকম মনে হয়েছে, কারণ এমন না যেটা কয়েকটা পুরো টোটাল ডমিনেশন ছিল, একদম ডমিনেশন, ফার্স্ট ডে টু লাস্ট একদম ডমিনেশন ছিল। তো এটা আমার কাছে মনে হয় ডিফারেন্ট।
কি আমাদের বাংলাদেশের ক্রিকেট থেকে মনে করি যে গ্যাংস্টার কালচার গুলো চলে গেছে, গ্যাংস্টার না মানে ডিপেন্ডেন্সি কালচারটা মনে হয় সরে গেছে, পারুক না পারুক। আর জিসান যে বললো যে ওরা বলতেছে যে পরের বার সর্বশক্তি দিয়ে নামবে, নামতে পারে আমার মনে হয়। কিভাবে নামবে? এবার 11 জন দিয়ে নামছে, পরের বার হয়তো আম্পায়ার সহ নামবে। তো ঠিক আছে, হইতে পারে, পসিবল। ওরা আগে এরকম অনেক জায়গায় অনেক কাহিনী করছে, এটা দেখা যায়। আসলেই অস্ট্রেলিয়া খুবই বাজে দল রে ভাই, ওরা জাতি অস্ট্রেলিয়া হিসেবে yes, খুবই খারাপ। কিরকম মানে ওরা কেন জিতার খারাপ জন্য বললি? সবকিছু করবে, ওদের অডিয়েন্সও মাঠে নেমে যাবে, মানে 12th ম্যান হিসেবে কাজ করে, অডিয়েন্স বলো, হ্যাঁ ওদের আম্পায়ার বলো। ওদের তুমি দেখতে পারো অনেক মানে হিস্টরি আছে একটু আর কি, হ্যাঁ, এরকম পার্সিয়ালিটি করার। ইন্ডিয়ারে আম্পায়ারিং। তো ওরা ধুসায় ফেলে, বিরাট কোহলির সাথে তো খুবই খারাপ সম্পর্ক ওদের। পার্সিয়ালিটি করার, যেমন আমরা এটা তো এটা এটা বলো। ইচ্ছা করে হয় নাই, বাট একটা ওদের কপালি হয়তো বা ফেভার করছে, ধরো। হ্যাঁ কপালি। মানে এই মিডিয়াও যে ওদের সাথে পক্ষ নিয়ে। স্মিথ স্মিথ যে আউটটা হইলো না, ইজি আউট, বাট এটা কপালি বেঁচে গেছে, বাট এর ইচ্ছা করেও করে। হ্যাঁ হিস্টোরি আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জানো তো একটু। তুই দেখবি, সার্চ দিবি দেখবে। যে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া স্ক্যান্ডাল, দেখবি ভর্তি ভর্তি পাবি, মিডিয়া বলস, তারপরে কমেন্টেটর বলস, ব্যঙ্গ করা বলস, অডিয়েন্স বলস, সব দিক দিয়ে ওরা অ্যাডভান্টেজ নেয়। এগুলো একই আমি যে খারাপ ভাবে দেখি না, বাট মাঠের খেলারে প্রভাবিত যদি রেফারি তো না, আম্পায়ার, তাহলে তো বা যে এটাতে কি বলে, ভিআর তো হচ্ছে ফুটবলে, এখানে হইতেছে ক্রিকেটে কি থার্ড আম্পায়ার, তো তাহলে তো সমস্যা আর কি। তো এইটা একটা জিনিস যে সাফি, এটা আসলে বলা যায়, সাফির নামটা নিলাম কারণ হচ্ছে আমরা যেহেতু ভর্তি পরীক্ষা দিয়ে ঢুকি, এই কারণে বলা যে অনেক আধুনিকতা আসছে, অনেক প্রযুক্তির মারপাস আসছে, তারপরে কিন্তু দুর্নীতি জিনিসটা আসলে যায় নাই। দুর্নীতি যেখানে হিউম্যান টাচ আছে ওই জায়গা থেকে দুর্নীতি যাবে না, কারণ মানুষ ওইভাবে পসিবল না ওইরকম ভাবে ঠিক করা। কারণ ভর্তি প্রক্রিয়া তো আমরা দেখি অনেক স্বচ্ছ হয়েছে, তারপর হচ্ছে যে ইলেকট্রিক ভোটিং মেশিন আসলো, কই নো চেঞ্জ। এই বললাম তো এগুলা ওইভাবেই চলতে হবে, আলটিমেটলি তোমার লাইফের ডেস্টিনেশন তুমি পেয়ে যাবো, আগাইতে থাকো, কি চলো, কি যায় আসে, লাইফ যেমনি আগাইতেছে। সেদের মতো মরা থাকলে হবে না, আগাইতে হবে। কিন্তু জিসান তোর সিএসি ভালো লাগে না? না, দোয়া করি যাতে কোনোদিনও ভালো না লাগে। অনেক সময় বলে না যে ম্যানিফেস্টেশন যদি করস, ম্যানিফেস্টেশন করা ভালো, পজিটিভ ম্যানিফেস্টেশন করলে ওইটার সত্য হওয়ার সম্ভাবনা থাকে। তো আমিও ম্যানিফেস্টেশন করতেছি, কি ম্যানিফেস্টেশন করতেছে ঘোড়ার ডিম? কুড়ার ডিম না, শুনো, যে আমি শাইন করব এবং এটা সিএসসি ফিল্ডেই করব ইনশাল্লাহ। ম্যানিফেস্ট এটারে বলে না। 10 বছর পরে আমি গুগল অথবা মাইক্রোসফট কোনো এক জায়গায় সিইও লেভেলে চলে যাব। কিন্তু আমি এখন কি করি, এখন আমি একাডেমিক পদে সবকিছু করি। আশা করি পারবি না, বাকিটা আল্লাহ ভরসা। তোর মতো কুফা বন্ধু দরকার নাই। ভালো কিছু কর, বাট গুগলে যাইতে হবে, একটা গুগল তাহলে জিসান কি তুমি বাইরে যাচ্ছ? বাইরে অবশ্যই চলে যাব, এই দেশে কোনো ভবিষ্যৎ নাই। এখন আবার তুই একটা দীর্ঘ একটা আলোচনার মধ্যে চলে গেলি। তো কি দেশে কর, ভবিষ্যৎ আলোচনা নাই? না করছিস কি? এই দেশে তুই কি করবি? দেখ, সিএসসি এমন একটা সাবজেক্ট আমাদের দেশে, এখানে আচ্ছা, highest- জিসান, বল, তুমি আবার বলো তো, সিএসসি সাবজেক্টটার নাম বলো তো, সাবজেক্টটার নাম বলো। তুমি বললে ফেলো না, কি বলতে চাও? তুমি সাবজেক্টটার নাম বলো, আমার কাছে কেমন জানি মনে হয় যে আমি ভুল শুনতেছি নাকি তোমার উচ্চারণে কেমন অদ্ভুত লাগে, আমি বুঝতেছি না। সিএসসি, বলো তো। সিএসই, সিএসসি। মেবি কি দুইটা ডিফারেন্ট শোনো না? হ্যাঁ হ্যাঁ এইটা সিএসই সিএসসি তো হ্যাঁ, ডিফারেন্ট তার জিনিস। উচ্চারণটা অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স, যা, এন্ড ইঞ্জিনিয়ারিং। এন্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আরে সিএস না, বলবি computer না, science- সিএস ডিগ্রির নাম, কম্পিউটার সায়েন্স আলাদা সাবজেক্ট আছে। ডিগ্রির নাম নিয়ে এত ইয়া না, যেমন ভারতে সিএসসি বলতে কিছু নাই, ওরা বিটেক বোঝে, ব্যাচেলর ইন টেকনোলজি, বিটেক, বিটেক বাট ইঞ্জিনিয়ারিং। সিএস নামেও কিন্তু সাবজেক্ট আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংও আছে, তো ওইটা তো তোমার একটা। হোয়াটএভার, এটা আসলে যাই হোক, তুমি আমরা মূলত কি আচ্ছা। থেকে বলতেছিলাম? আমি হ্যাঁ। যেটা বলতেছিলাম যে সিএসসি বাংলাদেশে এমন একটা ডিগ্রির নাম, তোর এন্ট্রি লেভেলের জবেই 15-20 হাজার, এর নিচে এর উপরে যাবে না, অথচ এরকম হওয়ার কথা ছিল না। বাইরের দেশে ইন্টার্নশিপে বা এন্ট্রি লেভেলের জবে এই
কত মূল্য, কত অপরচুনিটি। না আমার কাছে আর বাংলাদেশে তো সিএসসি ওই তুলনায় অপরচুনিটিই নাই। সাথে বলো। স্যালারির কথা যেটা বললো ওটা ঠিকই আছে, কিন্তু বাংলাদেশে সিএসসি এর কোনো জবই নেই, সিএসসি এর কোনো সিএসসির জব জবই নেই। নাই, এটাই বলতে চাইছিলাম। স্যালারি তোমাকে দিবে 15,000 টাকা, তোমার কাছ থেকে ওই কাজটা ওরা এক্সপেক্ট করে 15,000 টাকারই, সমস্যা নেই আমার, কিন্তু তুমি তো আর এটা থেকে অনেক ভালো কিছু পারো, হ্যাঁ, কিন্তু তোমাকে নিয়ে কাজ করার মতো ওদের কোনো যোগ্যতা নাই বা যোগ্যতা নাই। ওকে যোগ্যতাই নেই আর বলে এমনি- দিই। যোগ্যতা না, পরিবেশ নাই ওদের, আসলে ওই মানের কাজ হ্যাঁ, দরকার না যে তোমাকে হ্যাঁ, এত বেশি পে করবে। হ্যাঁ এটাই হ্যাঁ, এটাই হ্যাঁ, এমন না যে ওইরকম না, ওদের অনুযায়ী ঠিক আছে, আমি যদি আজকে বিজনেস করতে চাই আমার দরকার আছে এরকম, ঠিকই আছে, এটা সমস্যা না, সমস্যা এটাই কাজ নেই। কাজ নাই, এই জন্য বাইরেই যেতে হবে। সিএসসি কোন সাবজেক্টে কি আসলে খুব কাজ আছে? এভাবে ভালো বুড়ি বুড়ি ভার্সিটি খুইলা ডিগ্রি দিতে থাকলে আলটিমেটলি এরকম কোনো কিছু হবে। উচিতই না এতগুলা। তুমি কি মনে করো পাবলিক ভার্সিটি যতই হোক, 50টা ইউনিভার্সিটি দিলে টপ 20টা 20টা বাদে আর কোনোগুলো ঠিক মতো চলে না। হুম। বড়গুলাই কিভাবে চলতেছে দেখতেছি না, তাহলে হ্যাঁ। ছোটগুলা কি হাকিকতে চলে? মানে আনিবানি বল। আর কোন ফিল্ডে বলতে বাংলাদেশে মনে করো এগ্রিকালচার ফিল্ডে তো সেই, তারপর আরো কিছু কিছু ফিল্ড আছে। এগ্রিকালচার ফিল্ডটা, সে এগ্রিকালচারের পোলাপানদের কেউ মানে মূল্যায়ন করতে চায়, বা আমরা করতে চাই, বা আমরা তো ভাবতাম যে এগ্রিকালচারের পরে ধুচুরা, অনেকেই তো এরকম ভাবে ভাবতো। এই আমি একটা জিনিস ক্লিয়ার করি, শুন, তোরা এমন ভাবে কথা কইস না যে আমি সিএসসি আমার একদমই পছন্দ না। আমারও যদি সিএসসি পছন্দ না হইতো এই 3 বছর ধরে পড়তামই না। অবশ্যই আমার সিএসসি পছন্দ। তুমি নিজেই বলছো এটা, আমি বলি তখন না, আমি তোমার এই তোরা কথাটা মিনিং বের বলছিলাম। করছস। তুমি যখন প্রথম অফিসিয়ালি ইন্ট্রো দাও সেদিন বলছিলা যে কম্পিউটার সায়েন্স বাদে আমার সবই ভালো লাগে। হ্যাঁ আচ্ছা, ওইখানে আমার বুঝছো? একটু ক্যাটাগরি আর আমি চাইও না তোর সিএসসি ভালো লাগুক, তোর যে সিএসসি ভালো লাগে না এই জিনিসটা আমার ভালো লাগে। এই তুই চুপ থাক। আমি এখানে একটু ক্যাটাগরি যে আমার করা উচিত ছিল, যে আমার হয়তো এইভাবে কথাটা বলা উচিত ছিল যে কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং ছাড়া সব ভালো লাগে। এটা না বললে আমি বলছি সিএসসি ছাড়া সব ভালো। সিএসসি তো ব্রড একটা জিনিস, আর প্রোগ্রামিং তো সিএসসির একটা অংশ। তো প্রোগ্রামিং ভালো না লাগলেও সমস্যা নেই সিএসসি তে। যাই হোক, আমি চাই না তোর সিএসসি ভালো লাগুক। নাকি সাফি বলো, প্রোগ্রামিং ভালো না লাগলে কি সমস্যা আছে? প্রোগ্রামিং ভালো না লাগলে, হ্যাঁ, প্রোগ্রামিং না কোডিং? তুইটাই ধরো, কোডিং প্রোগ্রামিং সেমই তো আমার কাছে লাগে। না 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 না, কি বলো, প্রোগ্রামিং তো মনে করো তুমি একটা সফটওয়্যার ডিজাইন করবা, হ্যাঁ। প্রোগ্রামিং এর পার্ট ডিজাইন থেকে শুরু হয়। আচ্ছা, কোডিং ডিজাইন যাও, কোডিং। ঠিক আছে, কোডিং তুমি যখন অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে যাও তখন তো তুমি কোডিং করবা না, কোডিং তো আর সামনে তুমি আরো করবা না, এজেন্ট করবে। এই জন্য আর ওই যে সিএসসি কইরা মানুষজন এমবিএ কইরা ফেলায়। আর ওই যে তোমার যে 10-15 হাজার টাকা স্যালারি দেয়, ওইটা তোমার ওই যে কোডারদের জন্যই দেয়। হ্যাঁ, হ্যাঁ তারপর যে আমি এদিকে বললাম এগ্রিকালচার নিয়ে আসছিলাম, যে মানুষ তো মনে করে মানুষ মনে সিএসসি করে আমার কি, খুব আমি তো মনে পছন্দের করছি যে শাহজালাল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলাপান টিউশনি পাইতে চায় না, কৃষি শুনলে মানুষ টিউশনি দেয় না, তার মানে কি অবমূল্যায়ন তো একটা আছেই, বা ছিল, বা আছে, এটা তো সত্য। মানুষ ভাবে কৃষিতে এরা মনে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পারেই না, কিছু মানুষ হয়তো, বাট আসলে তো সত্য না। ন্যাশনালের পোলাও কিন্তু ছেলেও কিন্তু অনেক ভালোভাবে পড়াইতে পারে, টিউশনি তো এরকম অবশ্যই। কিছু না, এটা একটা দক্ষতা, পড়াইতে পড়াইতে এক্সপিরিয়েন্স এটা হয়েছে। তো আমরাও তো নেগেটিভলি দেখতাম। এটা কেন মনে হয় তোমার কাছে, এটা কেন দেখতাম আমরা, দেখে আমাদের কেন কি সমস্যা? আমরা কেন দেখতাম, আমরা ধরো এগ্রিকালচারে পরীক্ষা দিতে হলে ক্রাইটেরিয়া কি, ফিজিক্সে এত মানে ফিজিক্সে লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পরীক্ষায় অংশ দিতে হবে এইচএসসি লেভেলে, এটা তো আমরা জানছি মনে হয় ইন্টারের পরে বা ইন্টারে উঠে, তাই না? তো এগুলা যে দিতে হবে আমরা তো জানতামই না, আমরা তো জানতামই না যারা এগ্রিকালচারে পড়ে তারা কিভাবে এন্ট্রি নেয় ইউনিভার্সিটিতে, এটা একটা কারণ হতে পারে। আমি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার শেষ দিকে এসে জানছি এগ্রিকালচার এইসব কাহিনী। হ্যাঁ, তাহলে তুমি ম্যাথ না থাকলে এগ্রিকালচারে পরীক্ষা দিতে পারবা না। ইয়েস, মেয়েদের নিশান? এগ্রিকালচারে যাওয়ার এত শখ ছিল, তবুও কেমিস্ট্রি অনেক শখ ছিল, ও এখন ওই যে ওই ঘটনার কারণে আমি যেতে পারি নাই, কোন ঘটনা? যে সাফির ঘটনা। হ্যাঁ রে, আবার ওইদিকে চলে। হ্যাঁ, এই এই সাফি বলো। একটাই কারণ, 3 মাস ওয়েস্ট হয়েছে আমার, 3 মান্থস। ওকে আচ্ছা, আর কিছু বলবো না, বাদ দে। দিশান বলো, কৃষি তোমার কেমন, মানে তুমি কিভাবে দেখতে পারো, তুমি তখন কিভাবে দেখতে পারো, এখন কিভাবে? আমি তখন কোনোভাবেই দেখি না, এখন অন্যভাবে দেখি। এখন আমার অন্য ভাই বলতে কৃষি ভাল লাগে, কৃষি ফিল্ডটা ভাল লাগে, যে এই ফিল্ডে বাংলাদেশে আমরা যেহেতু বাঙালি, আমাদের শুরুই হয়েছে কৃষি কাজ করে, এবং মানব সমাজ শুরু, মানব ইতিহাসের প্রথম কাজই হলো কৃষি। তো কৃষিকে তো আমি তো হচ্ছিলাম মানব ইয়ার প্রথম কাজ হচ্ছে আগুন ধরা।
আচ্ছা ঠিক আছে। কৃষি অনেক ইম্পর্টেন্ট হতে পারে, বাট কৃষিতে আমরা বেশ আগে, মানে আমরা কিন্তু কৃষি যে টেকনিক গুলো জানি, চাষাবাদ পৃথিবীতে তো অনেকে আছে, অনেক জাতি আছে, তাদের মধ্যে আমরা খুব খারাপ না, হ্যাঁ জিসান বলো, হ্যাঁ নলেজ কৃষি। গুলা ভালো আছে। আচ্ছা শাফি, তুমি যে বললে না প্রথম আবিষ্কার ছিল আগুন, এইটা নিয়ে একটা মুভি দেখতে পারো তোমরা। মুভির নাম হলো কাস্টাওয়ে। কাস্টাওয়ে মুভিতে দেখাইছে যে আগুন আগুন জিনিস যদি তুমি আগুন জিনিসটা যদি তুমি তৈরি করতে পারো, ওইটাতে যে এত খুশি, ওই মুভি দেখলে বুঝতে পারবি যে আমি আগুন ধরাতে পারছি, আই মেড ফায়ার, এরকম বললে ও চিল্লানি মারে। মানে কাহিনী আর কি ওই জায়গায় নিয়ে যায় ওকে। খুশি তো আমারও মাঝে মধ্যে লাগে, এমন খুশি আমাদের হয়। সারাটা দিন তোমার একটা সপ্তাহ প্যারা দিতে দিতে পাগল করে ফেলাইছে, এমন কোয়েশ্চেন ধরা দিছে ল্যাবের মধ্যে, হুম, 3 ঘন্টা করার পর তোমার এক লাইন বাইরেছে, সামথিং কিছু কিছু একটা বাইরেছে, হুম। কি খুশি, কি খুশি। হ্যাঁ তুমি এগ্রিকালচার নিয়ে বলতেছো, তোমার এখন এগ্রিকালচার খুব ভালো লাগে জিসান? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমার বিসমিল্লাহ আগ্রহ ভিডিও দেখি, ওর ভিডিও দেখতে দেখা কৃষির প্রতি আগ্রহ এসে পড়ছে। তোমার তাহলে আমি আমার স্যারের পর ভ্যানের মতো কোয়েশ্চেন করি, তোমার যদি কখনো সুযোগ হয় সিএসসি এরকম এগ্রিকালচার নিয়ে কাজ করার, তুমি কি করবা? হ্যাঁ, করব। তাইলে পড়ো না কেন, তাইলে খালি বলো কেন সিএসসি ভালো লাগে না? দেখো তো, ওরা ঘুরে ওই দিকে চলে যেতেছে। আমি যাই না, আমি খালি আমার পার্সোনাল মতামতটা দিছি। আমার কথা শুন, আহ, যেহেতু আমরা গ্রামে সেটেল হবো ভবিষ্যতে, আমার পড়াশোনার পরে আম্মু আব্বু গ্রামে চলে যাইতেছে, তো ওরা ওইখানে কি করবে? কিছু তো করবে। আমার তো মনে হয় ওরা গ্যারেস্টই করবে। তো গ্যারেস্ট করলে আমি একসময় এসে এটা লিড করব, সমস্যা কি? আমি হুম, আমিও গ্রামে সেটেল হওয়ার চান্সই বেশি। খুব বড় কিছু করে ফেললে মন টন চেঞ্জ হয়ে যেতে পারে। না, বড় কিছু করিস না, আমি চাই তুই বড় কিছু না করিস। এটা কেন? তো তুই বলতে পারিস আর আমি বলতে পারি না? এটা তো আমার পার্সোনালিটি, তোর না। আচ্ছা কৃষি, আচ্ছা তোমার কাছে দিচ্ছেন, তোমার ভাবনা জানো আমার কাছে কি মনে হয় যেটা কেন হয়, কৃষি আমার কাছে তখন মনে থেকে কৃষি, কৃষি না কমার্সের ওরা পড়ে, বা ছোটবেলায় কৃষি পড়ে আসছে এরকম, কৃষি কি কমার্স আমাদের? কমার্সের সাথে কৃষির কোনো সম্পর্ক নেই। সম্পর্কই নাই। যারা আমার কাছে কমার্সে পড়ছে মনে তারা হতো, কৃষিতে পরীক্ষা দিতে পারে না, হায় হায়। এটাই আমি পরে যে বলছি, ও ব্যাপারটা তাইলে এটা। আমি ফার্স্টে ফার্স্টে অ্যাডমিশনের ফার্স্টে আমি ভাবতাম যে কৃষি আমাদের জন্য না, লাস্টে এসে বুঝছি আচ্ছা কৃষি আমাদের আমাদের জন্যই জন্য, খুশি। আমাদের ওরা জন্য। ইঞ্জিনিয়ার। ও নাইস। আমাদের যদিও জন্যই দেওয়া হয় খুশি। নাই, যদিও দেই নাই কৃষিতে পড়ে মানুষ পরবর্তী পরে। ইঞ্জিনিয়ারও হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটাই এটাই বললাম। ইয়েস। এই যে বাংলাদেশে বিভিন্ন বন্যা সহিষ্ণু চারার জাত বানায় ফেলা, এগুলো তো অবশ্যই বিজ্ঞানীদেরই কাজ। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং না করলে তো হইতেছে না। বাংলাদেশে কিছু কিছু একটা একজনের আমি পড়ছিলাম আর কি, একজনের ব্যাপারে, সে আর কি তুমি চিনবাও না, আমরা কেউই চিনি না, তার নাম জানি কি, সে এমআইটি থেকে ডাক পাইছে, সে কয়েকবার এমআইটি তে গেছে, সে একদম গ্রামে থাকে, সাধারণ মানুষ, কোনো ডিগ্রি নেই কিছু নেই, বাট এত পরিমাণ কাজ করছে, ভালো অবজারভেশন বা কিছু কিছু জিনিস নিয়ে কাজ করছে, তাকে এমআইটি থেকে ডাক পড়ছে, তার সে গেছে অনেক কয়বার, সে মারা গেছে কয়েক বছর আগে ওটা। কি হরপ্রসাদ, না হরপ্রসাদ শাস্ত্রী তার রাখলো, ওই যে একটা হরিধান আছে কাপালি নাকি? হ্যাঁ হ্যাঁ ওই টাইপেরই মনে হয়, আমার নামটা ঠিক মনে নেই, বাট হ্যাঁ। তো ডিমান্ড আছে ভাই, কৃষি নিয়ে কাজ করলে। আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে যে কোনো একটা জায়গায় খুবই রুট লেভেলে কাজ করতেছে, বা দেশেই কোনো ছোটখাটো রিসার্চে এত ভালো করতেছে, ওর জন্য বড় বড় জায়গা থেকে কল আসতেছে, কিন্তু ও যাইতেছে না। কেন যাইতেছে না? আই লাভ মাই কান্ট্রি। এই জিনিসগুলো হয় ভারতের মুভিতে। যেমন কোন একটা মুভি যেন দেখলাম, কি ইন্ডিয়া বিদ্বেষ ছড়াচ্ছিস, কেন করছিস? পরমাণু, এই পোখরান, পোখরান মুভির নাম। জন আব্রাহামের একটা মুভি আছে, দেখিস। এই মুভির কাহিনী হলো যে ইন্ডিয়া কিন্তু নিউক্লিয়ার পাওয়ার পাইছে কিভাবে জানোস? ওই যে ওই যে তোমার মতো চুলওয়ালা মানুষটা, কি জানি ওর নাম? এপিজে আব্দুল কালাম। এপিজে হ্যাঁ আব্দুল কালাম, হ্যাঁ। ওর অনেক বড় ইয়া ছিল, হাত ছিল এখানে। কিন্তু এই জিনিসটা জানতে হলে আর কি ওই মুভিটা দেখতে হবে, পোখরান মুভিটা দেখতে হবে। যে ওরা যে জিনিসটা নিয়ে কাজ করছে, যে কাউকে জানতে জানতে দেয় নাই। যেমন আমেরিকা সবচেয়ে বড়, যে ওদের স্যাটেলাইট পুরা পৃথিবীকে দেখতেছে, সার্বক্ষণিক সার্ভেলেন্স হইতেছে। এবং যে জায়গায় কাজটা হয়েছে পোখরান, ওই জায়গার নাম মরুভূমি এলাকা, ওইটা আন্ডারগ্রাউন্ডে করছে। তো হয়েছে কি, আহ, দিনে একটা সময় যে সময় পোখরানের উপর দিয়ে স্যাটেলাইট যাবে,
ওই সময় ওরা সব কাজ বন্ধ রাখছে, যেহেতু আন্ডারগ্রাউন্ডে হয়েছে এমন ভাবে থাকছে কোনো নড়াচড়া নাই যাতে স্যাটেলাইটের চোখে না পড়ে। চোখে পড়লেই তো আমেরিকা বুঝে ফেলবে এখানে কিছু সাসপিশিয়াস হইতেছে, এই জায়গা ধরতে হবে। তো ওরা অনেক সিক্রেসি মেনটেন করছে আর কি। এগুলো তো হয়, যারা নিউক্লিয়ার বানায় তারা তো সবাই এইভাবে বানায়। নিউক্লিয়ার বল পাওয়ার, আর একটু বল, হ্যাঁ বল কন্টিনিউ। হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার পাওয়ার ক্ষেত্রে ওর অনেক সিক্রেসি মেনটেন করে তারপরে যখন কয়েকটা টেস্ট সফল হয়েছে তারপরে তো ওই যে ওনার নাম কি, এপিজে না আব্দুল এপিজে কালাম আব্দুল কালাম নাকি না, তখনকার প্রেসিডেন্ট যেন কে ছিল, মিস্টার এক্স? আরে না, না, বল, আর নাম বলতে হবে না, মিস্টার পারবি না। প্রেসিডেন্ট। নামটা খুবই ইন্টারেস্টিং ছিল, মানে বললেই তাদের মনে পড়ে যাবে এরকম নাম। তো ওই ওই লোক এসে বললো যে ফ্রম নাও আই ডিক্লেয়ার যে গান্ধী? না না গান্ধী না, প্রেসিডেন্ট নাম কি মনে নেই। আচ্ছা বাদ দাও, তো ওই লোকটা এসে তখন ডিক্লেয়ার ঘোষণা দিল। আমরা নিউক্লিয়ার পাওয়ার পাইছি। এই তোরা কি পাকিস্তান কিভাবে নিউক্লিয়ার পাওয়ার পাইছে এটা জানোস? না, আমার তো ইচ্ছা নেই জানার। এই যাই নো, এই পাকিস্তান চুরি করে নিউক্লিয়ার পাওয়ার পাইছে, যাই হোক যেমনি হোক পাকিস্তানকে কিন্তু মানুষজন গনে, এটা খেয়াল করছোস? বড় বড় হ্যাঁ, সম্মেলন বলস, যাই বলস, G7 G20 যাই বলস, পাকিস্তানকে মানুষজন গনে, বাংলাদেশকে গনে না, কিন্তু পাকিস্তানকে ঠিকই গনে। বাংলাদেশ, কার সাথে কার তুলনা করে পাকিস্তানের দেখে দিল। ইকোনমি বাংলাদেশের থেকেও খারাপ, তবুও পাকিস্তানকে এত গনে কেন? যে কারণ ইরান একটাই, ইরান ইউএসএ যেই বৈঠক হইতে চাইলো প্রেসিডেন্টদের মধ্যে, ইউএসএ হ্যাঁ যে মানে ওদেরকে একটা গ্রাউন্ড লেভেল করছে যে এখানে হ্যাঁ, বৈঠক হবে, এটা তো পাকিস্তানে আয়োজন বৈঠক হবে। করছিলই পাকিস্তান। আমি অবাক আমি- হয়েছি, মানুষ এত নিউক্লিয়ার যাদের আছে তাদের সবাইরই গলে, সবাইকে গনে। এখন স্বাভাবিক। এই ইতিহাসটা ইন্টারেস্টিং। জিনিসটা একটু এলাবোরেট করতে দিছান, অথবা শাফি কিছু জানা থাকলে বলো আব্দুল তো, আমার কাদের জানা খান নাই। লোকের নাম, আব্দুল কাদের খান, কাদের খান আর কি এরকম টাইপের কিছু একটা নাম। ওই লোক আর কি ফ্রান্সে বা প্যারিসে নিউক্লিয়ার নিয়ে খুবই গবেষণা ক্ষেত্রে ওইখানে কাজ করতো আর কি। তো ও পুরা সিস্টেম আর্কিটেকচার যা আছে তাদের রিসার্চের পুরাটা ও বুঝছে। বুঝার পরে জিনিসটাকে ওইখানে একটা নেটওয়ার্ক তৈরি করছে এবং নেটওয়ার্ক তৈরি করে খুবই গোপনীয়ভাবে জিনিসটাকে পাকিস্তানে নিয়ে গেছে। তো এইভাবেই ওরা ওইখানে এসে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করছে, ওর নেতৃত্বেই সব কিছু হয়েছে। তো একসময় হঠাৎ করে ডিক্লেয়ার করে বসলো যে আমরা পাওয়ার পাইছি। এই ইতিহাসটা আমি পুরাটা আমিও ভিডিও দেখেই জানছি, ভিডিওটা আমি দিব না গ্রুপে, দেখিস। আচ্ছা, ওরা তো কেউ নিউক্লিয়ার বড় করে বাজারে টেস্ট করে না, কারোর উপরে প্রয়োগও করে না, তাহলে কেন আমরা বিশ্বাস করতেছি যে আসলে ওদের কাছে নিউক্লিয়ার আছে? তো কি আমাদের দেশে একটা মায়েরা পরীক্ষা করে দেখবে, বুঝাই দিবে নাকি নিউক্লিয়ার আছে? অবশ্যই আছে, না থাকলে কি এত সিরিয়াস? কেউ যদি আসে, আমি তো দেখি না এই কখনো। তুমি চাইতেছো পৃথিবীতে একটা এরা যুদ্ধ তো লাগা যাক নাকি? যেগুলো আছে ওগুলো তো অনেকগুলা সমুদ্রে টেস্ট করে তো। হ্যাঁ, সমুদ্রে টেস্ট করে। কতগুলা তো টেস্ট করছে, কিছু কিছু যারা ওগুলা তো বুঝলাম আছে, তারপরে কিছু তো টেস্ট করে নাই। পোখরানেও টেস্ট করছে যখন, তখনও পুরা আন্ডারগ্রাউন্ড উড়ে দিছিল। জাপান হার মানলো তো এই একটা কারণেই, ওরা তো তখন অনেক আগ্রাসী ছিল জাতি হিসেবে। এখন তো তারা সারা পৃথিবীতে জয় জয়কার, ওরা অনেক ভালো, ওরা অনেক ভালো, ওরা অনেক ভালো, ওরা স্টেডিয়াম পরিষ্কার করে, ওরা অনেক ভালো, খুব খারাপ ভদ্র। একটা জাতি। কিন্তু জাপানে এত উন্নতি করতেও পারতো না যদি আমেরিকা সাহায্য না করতো। শিক্ষাটা না দিত, হ্যাঁ শিক্ষাটা না দিত। হ্যাঁ, মানে আমেরিকা চিন্তা করছে সাহায্য নাকি শিক্ষা? এই জাতিরে আমরা এই নাগাসাকি হিরোশিমা এত কষ্ট দিছি, এখন একটু সাহায্য করে উপরে তুলে দিই, এবং দিছেও। কিরকম সাহায্য করছে, অনেকভাবে সাহায্য করছে, যে শিক্ষাক্ষেত্রে বলস, জাতি হিসেবে ভালো হইলে একটুখানি পুশ করলে ওরা উঠা যায়। তো ওরা জাতি হিসেবে ডিসিপ্লিন উঠে গেছে একটু সাহায্য করাতে। কিন্তু ওরা যখন এই পারমাণবিক বিদ্যুৎ গুলো, মানে পারমাণবিক বিদ্যুৎ এসে পরে মুখে, পারমাণবিক বোম গুলা যে ফেললো, তখন তো ওরা অনেক অ্যাগ্রেসিভ ছিল। হ্যাঁ, তখন অনেক দেশের পর দেশ দখল করে ফেলতো, পুরো এশিয়াই দখল করে ফেলার নিয়ত মনে হয় ছিল। মালয়েশিয়া দখলে ছিল, চীনেরও কিছু অংশ দখলে ছিল, অনেক বেপরোয়া ছিল। প্রথম বোমা মারার পরেও তো আত্মসমর্পণ করে নাই, ওদের রক্ত জোশ শেষ হয় নাই। যখন দ্বিতীয়টা মারলো এরপর একটু শান্ত হইলো। তো দেখলা যে আসলে শক্ত শিক্ষা না পাইলে শিক্ষা হয় না। এখন তো এখন তো খুব ভালো হয়েছে, মানে এখন সারা পৃথিবীতেই তো জয় জয়কার ওদের ভদ্রতা নিয়ে, নিয়ম কানুন নিয়ে। অ্যাকশন মুভিটা দেখছো? অ্যাকশন কি কিছু দেখছো? কি অ্যাকশন? হ্যাকশন কি জানি, কি অ্যাকশন কি জানি। আরে এই যে একটা আর্মি, মেডিকেল আর্মি, যে ও যে অনেকগুলোর একজন, মানে কোনো বন্দুক ছাড়াই যায়।
ওই যে এন্ড্রু হ্যাঁ গারফিল্ড হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউটা, হ্যাঁ, হ্যাঁ। ইয়েস ইয়েস ইয়েস। হ্যাকশো হেডস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই জায়গাতে জাপানিজদের, আমি ওই জায়গাতে বাপ রে বাপ, জাপানিজ কি জিনিস ছিল ওই জায়গায় যেভাবে দেখাইছে। জাপানিজ মারাত্মক। বাট জাপান তো এখন সেই একটা কান্ট্রি। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, উম, মনে কর তোরা দুইজন, বা আমি ইনক্লুডেড মি, আমরা জ্ঞান অর্জন করলাম এবং এমন একটা জ্ঞান অর্জন করলাম, আমরা দেশে হুম করলাম না, বাইরের করলাম, হুম। এবং আমি জানি এই জ্ঞানটা যদি আমি দেশে নিয়ে আসি আমার জাতি হিসেবে আমাদের উপকার হবে, কিন্তু আমি ব্যক্তিগত আমার আমার অনেক ডিফেমেশন সইতে হবে। মানে মনে কর, মনে করো তুমি আমেরিকাতে গেছো, যা কোনো হ্যাঁ ওদের একটা প্রজেক্টে কাজ করছো, এবং ওদের পুরো প্রজেক্টটা তুমি জানি না ফেলছো। এই হ্যাঁ, কাজটাই তো আব্দুল কাদের খান করছে আর কি। ওকে তো ও যেই কাজটা করছে, যে ও কিন্তু চাইলে পাকিস্তানের জিনিসটা নাও আনতে পারতো, কিন্তু ও ওকে আনছে। কেন আনছে? যে আমার দেশ আগে, আমার দেশ যদি ওকে। একটা নিউক্লিয়ার পাওয়ার হিসেবে পায়, জাতি হিসেবে, দেশ হিসেবে মানুষজন আমাদেরকে সম্মান করবে। এই ওকে। এই চিন্তাটা ওর মাথায় ছিল। তো তোরা কি, বা আমি তোদের দুজনকে প্রশ্ন আর কি, যে তোরা কি কখনো এই কাজটা করবি, যে চুরি কইরা হইলো নিজের দেশকে উপরে উঠাইতে, আপলিফট করতে আমি এই কাজটা করব? উম, চুরি কইরা বলতে এখনকার যুগে তো চুরি করার কিছু নাই। এখন যদি আমাদের সময় চিন্তা করি, তুমি চুরি করতে পারবা না। এই না, তোমার কাছে আমি যদি আরেকটা জিনিস ক্লিয়ার করি, চুরি করা বলতে এরকম না। যেমন মনে করো এআই জিনিসটা 2022-23-এর পরে ফাটছে বুম আর কি। হয়েছে, হ্যাঁ ওকে, এর আগে কি এআই ছিল না? ছিল। এই যে লাদেনকে ধরলো, ওবামা বৈশা বৈশা দেখতেছে লাদেন এখানে আছে, পুরো জিনিসটা সার্ভেলেন্স হইতেছে। সবই তো এই তো অনেক কিছু, হ্যাঁ ছিল তো তো। তখনও কিন্তু এআই ছিল, 2010-11 সালের দিকে এআই ছিল। তো হ্যাঁ, তখন কিন্তু এই জিনিসটা মিলিটারিরা ব্যবহার করছে, বা সায়েন্টিস্ট আর&ডি লেভেলে ছিল, কিন্তু এখন জিনিসটা পাবলিক হয়ে গেছে। তো তখন যদি কেউ আহ, ওই তথ্যটা বাংলাদেশে নিয়ে আসতে পারতো এবং ওই রকম কিছু একটা বানায় ফেলতো, সরকারও সহযোগিতা করতো ওকে, হয়তো বাংলাদেশি এআই এর প্রতিকৃত হয়ে যেত। এই টাইপের কথা বলতেছি আর কি, যে কোনো একটা জ্ঞান আচ্ছা, কোনো যেটা কিছু এআই স্পেসিফিক্যালি এআই না, এআই না, জ্ঞানী যে ওটা, কোনো কিছু, এটা যে কোনো যে কিছু কোনো হতে কিছু। পারে। রাইট টাইমে এক্সিকিউট করতে পারলে একটা ব্যাপার হয়। হ্যাঁ, যে যখন হচ্ছে সরি, করোনার টিকা বের হইতেছিল, বাংলাদেশের কোন যেন একটা কোম্পানি অনেক দূর আগে গেছিল, দেন হচ্ছে হুয়ের এনলিস্টেড হয়েছিল, পরে তার আমরা টিকা বের করতে পারলাম না, আমাদের দেশীয় কোম্পানিটা। এটা বাংলাদেশ থেকে সম্ভব না, এখনকার যুগে তো আরো সম্ভব না। কারণ তুমি যদি এখন মনে করো যে আমি কিছু একটা ইনফরমেশন আমি আনবো, হুম হুম। তোমার কাছে মনে হইলো আমি বাইরের কাছ থেকে কোনো একটা ইনফরমেশন আনছি, এটা আসলে তোমার কাছে মনেই হবে যে তুমি চুপ করে আনছো। ওরা সবই জানে, ওরা সবই দেখতেছে, ওরা তোমার কাছে ইচ্ছা করে ইনফরমেশন দিছে। না, এরকম না জিনিসটা। আমি এইরকমই, তুমি সবকিছু এইরকমই বাইপাস জিনিসটা। করে নিয়ে আসতো, তুমি তো জানো তোমাকে, তুমি সর্বক্ষণিক তোমাকে দেখা হইতেছে, তুমি তো জানো। হ্যাঁ তুমি হ্যাঁ, সবকিছু ফাঁকি দিয়ে নিয়ে আসছো ভাই, এটাই বলতেছি। সবকিছু ফাঁকি দিয়ে ওরা জানেও না তুমি যে নিয়ে আসতে পারছো জিনিসটা। আব্দুল কাদের খান এইভাবেই আনছিল। তখনকার যুগ আলাদা ছিল। আচ্ছা, যুগের ব্যাপারে ওই জন্য ভাবতে পারতেছি না আর কি, কারণ তখনের যুগ তো এখনকার যুগ আলাদা। না, আমি তোমাদেরকে এখানে এথিক্যাল প্রশ্ন করতেছি, যে তুমি আচ্ছা, কি, এথিক্স, হ্যাঁ, এথিক্স। এথিক্স, কি, আমি তুমি কি অন্য দেশে নিজের, গিয়ে শিখছি, শিখে এসে এখানে অ্যাপ্লাই করছি, এটা ভালো কাজ, খুব খারাপ, চুরিও না, গুড, গুড বয়। শাফি এথিক্স, বলো। এথিক্স তো আপেক্ষিক জিনিস। মানে তোমার দেশের উন্নয়ন হবে, মঙ্গল হবে, এই কথা হ্যাঁ, ভাইবা তুমি ব্যক্তিগত, তুমি হুম, তোমাকে বিসর্জন দিলা, দিয়া তুমি দেশের জন্য একটা কাজ করলা। হ্যাঁ, এটা কে করবে না, সবাই তো করবে। কারণ তুমি যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু তুমি শেষ। আর যদি দেশে নিয়ে আসতে পারো তাহলে তোমার ফিউচার আছে। ওকে, হ্যাঁ, করবো না কেন? না ঠিক যদি আছে। ইফ ইফ কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা কখনো সম্ভবই না। আর বাংলাদেশের তো সম্ভবই না। বাংলাদেশে এতটুকু একটা দেশ, মানুষ লড়াচড়া করার জায়গা নাই, তুমি ইনফরমেশন কই রাখবা? তুমি নিউক্লিয়ার বোম বানাবা, জায়গা কই এত বড়? নিউক্লিয়ার বোমার দরকার নাই, মিসাইল হইলে না। কিছুই লাগবে না, একটু পলিটিক্স সুন্দর করে মেনটেন করলে, সুন্দর করে মেনটেন করতে হবে। বললাম না কিভাবে মেনটেন করতে হবে, ডিসেন্ট তো করবো না। কি?
তুমি যে এই কাজটা করবা, তো তুমি যেটা বললা, আমি করব না। করবা না? না, জাতি জাতি দেখো, জাতি এই ছেলেকে দেখো, আমি করব কেন না। করবা না? আমি কেন করব করবা না? না কারণ কিসের এত টাকা পড়ছে আমার দেশের জন্য এই কাজ করতে? হ্যাঁ হ্যাঁ, ছাতা করবে আমার দেশ, এই দেশের কোনো ভবিষ্যৎ নেই। এটা তো প্র্যাকটিক্যাল ব্যাপার, আমাদের মতো বললো। তুমি তো আমাদেরকে হাইপোথেটিক্যালি চিন্তা করাইলা, এখন তুমি আবার প্র্যাকটিক্যালিটিতে চলে আসলা, এটা কেমন কথা? হ্যাঁ, আমি তো আমার কথা বইলা দিছি। তোমরা দুজন খুবই ভালো মানুষ, তোমরা দেশের সাহায্য করবা, আমি করব না। না, তুমি হাইপোথেটিক্যাল কথা বলছো এখনকার। তুমি যদি, আমি তো বললাম যে ইফ ইফ যদি হয় এরকম, তখনকার যুগে যদি আমি থাকতাম, সেই সময় যদি পারতাম। এখন তো এটা সম্ভবই না। তুমি তখন বলছো সম্ভব না, তাই আমি করবো না, কেন ভবিষ্যৎ নেই। মনে করো সব ভবিষ্যৎ আছে, তুমি করবে না? দেখো, একটা জাতিকে একজন মানুষ দাঁড় করে দেয়। এখন আমরা বঙ্গবন্ধুরে যতই গালি দিছি, ওর নেতৃত্বে এই জিনিসটা সফল হয়েছে। হ্যাঁ, তুমি তো আমাদের সাথে পড়াশোনা করছো, এটা তো তোমার সমস্যা নেই, এতটুকুই হবে। হ্যাঁ, ভালো। জাতি হিসেবে আমাদেরকে দাঁড় করে দিচ্ছে কিন্তু বঙ্গবন্ধু। কিন্তু পরবর্তীর কার্যকলাপ আর কি খুবই প্রশ্নবিদ্ধ। 72 থেকে 75 খুবই প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড করে গেছে। এই কারণে এখন মানুষজন দেখতে পারতেছে না এই 4 বছরের জন্য। তো 4 না 3 বছর। তো এছাড়া কিন্তু বঙ্গবন্ধু সব দিক দিয়ে ঠিকঠাকই ছিল, আমাদেরকে ভালোভাবেই নেতৃত্ব দিচ্ছে। তো একজন যে এরকম দাঁড় করা দিতেছে একটা জাতিকে, একজনই যথেষ্ট। প্রত্যেকটা জাতিরই একজনই দাঁড় করা গেছে, প্রত্যেকটা তুমি জাতি। মনে করো তুমি সেই একজন, তুমি কি তাও করবা না? হ্যাঁ, কিন্তু সেটা করবা না? করবো আচ্ছা, অবশ্যই করবো। ওকে, এইটা লাইনে আসছে। জিসান কাম ব্রেক লাইন। তোমার যদি সবসময় জিসান আছে, তোমাদেরকে যদি কেউ এসব বলে, মনে করো তুমি বাইরে যাবা, তোমার যদি কেউ বলে যে কেন তুমি দেশের জন্য কিছু করবা না, তুমি কি বলবা তারে? দেশের জন্য করার জন্যই তো বাইরে যেতেছি। আচ্ছা, মেয়েদের কি বলবা? টেকনিক্যালি অ্যান্সার দিব, দেশের রেমিটেন্স পাঠাইতেছি, কিছু তো করতেছি। নাইস। আমারে বললে আমি বলবো কি, আমি দেশের কথা ভাববো, আমি আমি আরো বড় ভাবে চিন্তা করতে পছন্দ করি, আমি পুরো দুনিয়ার জন্য কিছু করতে চাই। টেকনিক্যাল না? আর কোনো আলোচনা আছে জিসান, শাফি? এই তো আমরা 1:30 শেষ করে দেখবো, যেমন আজকে আজকে যতটুকু। হ্যাঁ, একটা জিনিস ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ জিসান, তোমার এই চুল হঠাৎ করে কেটে ফেলাইলে আর বড়ই করতেছে না, এটার মানে কেন? কেন, এরকম কি খারাপ লাগতেছে নাকি? আরে এটা অন্য প্রশ্ন। এরকমই ঠিক আছে। বেশি ভালো বড় লাগে। চুল ভালো না, ভালো না বেশি বড় চুল। কেন? মানুষজন খারাপ চোখে দেখে। মানুষজনকে তুমি উপেক্ষা করে চলতে পারবে না সমাজে। হ্যাঁ, ডিফিকাল্ট, সত্য। কেন কেন খারাপ চলে দেখে বুঝি না। পারা যায় এমন না। তো এমন তো না যে দুর্নীতি যারা করে তাদের সবগুলা চুল বড়, তাদের তো সবগুলা দেখতে নর্মাল, সবগুলা চুল তো ছোট ছোট। তাইলে কেন মানুষ যাদের চুল বড় বড় তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখবে? কারণ মানুষ প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা আছে, যে একটা ভালো ছেলের সঙ্গে এরকম, খারাপ ছেলের সঙ্গে এরকম। তো তুমি যদি ভালো ছেলে হয়ে খারাপ ছেলের মতো কাজ করো, তোমাকে ভালো চোখে অবশ্যই দেখবে না। এই জন্যই এই এই এই- এই তো সব সংজ্ঞা, এইসব মেন্টালিটির কারণে আমরা তো জাতি হিসেবে পিছনে। হ্যাঁ, সত্যি, অনেক কিছু ভুল সংখ্যাও আছে। হম। বাট আমার মনে হয় ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। জিনিসগুলো যেমন আমি, এমন ভাবে সেট করে দিছে মাথার মধ্যে যে তুমি যদি ক্লিন শেভ থাকো, চুল ছোট থাকে, তোমাকে দেখতে সুন্দর লাগবে। এই সুন্দর লাগবে জিনিসটাই আমাদের মাথার মধ্যে সেট করে দিছে, যে ক্লিন শেভ থাকো, চুল ছোট রাখো, তোমাকে দেখতে সুন্দর লাগবে। এই একটা আমার লাইন, ক্লিন শেভ দেখলে খুব অড লাগে। হ্যাঁ, ছিলাম মুরগি। এই একটা লাইনেই সমস্যা। আমার মনে হয় ধীরে ধীরে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখন খুব একটা দেখি না এরকম, যে এদিকে খুব একটা দেখি না, তো অনেক মানে ওইরকম ভাবে দেখে না, নর্মাল হয়ে গেছে ধীরে ধীরে ব্যাপারগুলো। এই জন্য আমি চিন্তা করলাম যে মেহেদি তো আবার একটু অন্যভাবে চিন্তা করে যায়, আই ওয়ান্ট টু ব্রেক দ্য রুলস। এই টাইপের চিন্তা ভাবনা মেহেদির মাথায় মাঝে মধ্যে ভর করে আর কি। এন্ড ফাইট উইথ আনোয়ার স্যার। কিন্তু আমি মনে করি আই ওয়ান্ট টু প্লে বাই রুলস, আমি রুল অনুযায়ী খেলবো, এটাই ঠিক আছে। এত কন্ট্রোভার্সি, এত এই ছোটখাটো জিনিস নিয়ে এত মাথা ঘামায় মানুষ, দরকার কি মানুষের মাথা ঘামানোর কারণ হওয়া? তুমি কি বিসিএস দিবা স্যার, কোনো ইচ্ছা আছে?
আছে। এই মেন্টালিটি নিয়ে বিসিএস দিও না দয়া করে, প্রশাসনে যাইও না, বললাম আর কি, চেঞ্জ করে যাও। চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মেয়েদের তো ইচ্ছা নাই, তাই আর কিছু বলার নাই। কেন, কোন মেন্টালিটি? এই যে মাইনা নিব সব ঠিক আছে, কি যায় আসে, কেন বলবো কিছু, হচ্ছেই তো, ছোট বিষয়, ছোট বিষয় বাটারফ্লাই এফেক্ট করে অনেক বড় হয়েছে। হুম, যেমন এই যে আমাদের যে ঘুষের ব্যাপারটাই, যে একবার যারা যারা আর কি পানি, হ্যাঁ। যারা আর কি নিচে কাজ করে আর কি, যারা কাগজপত্র বা নেওয়া দেওয়া করে, নিচে লেভেলে যারা আর কি কাজ করে একদম কোর লেভেলে, তাদের কাছে, অনেকের কাছে এখন কি মনে হয় জানো, 100 টাকা যদি তোমার কাছে ইয়া হয় যে তোমার জন্য 100 টাকা কাজের জন্য রাখা আছে, তুমি ওই জায়গা থেকে 10 টাকা কাইটা রাখবা, এটা তোমার প্রাপ্য। এখন মানুষের মেন্টালিটি এমন হয়ে গেছে অনেক জায়গায়। তুমি চেঞ্জ তুমি ওরা করবে বুঝে, কিভাবে? হ্যাঁ, এটা আমার কেন, আমি কি বিসিএস দিব নাকি? তুমি বিসিএস দিবা, তুমি পাবো, আমি এই জন্য বিসিএস দিব না। বিশেষ দিবে না শাফি? না 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 না, কেন? আপাতত কোনো ইচ্ছা নেই আমার বিসিএস। এমনিতেই আমার এইসব টেকনিক্যাল লাইন ভালো লাগে, আর বিসিএস ব্যাপারটা আমার কাছে কেমন উইয়ার্ড লাগে। সিকিউর লাইফ কেন চাবা না? আরে তোমার, এই তো লাইনে আসছো, কিসের তোমার সিকিউর লাইফ? তুমি সরকারি বেতন পাবা, তুমি ভালো মতন কাজ করতে যাবে, 1 বছরে তুমি গুলি খেয়ে মরে যাবা যদি ভালো মতন আসো। তোমার সিকিউর লাইফ কিসের, আমি বুঝলাম না, কোন দিক দিয়ে তুমি সিকিউর লাইফ থাকবে? মানে তুই অনৈতিকতারই নৈতিক পন্থা হিসেবে ঘোষিত করতেছিস একবার সিকিউর বই, তাই না? এটা হয়ে গেছে, অবশ্যই এস্টাবলিশড হয়ে গেছে। এটাই চলতেছে, এই জন্য তো এই অবস্থা। এই মেহেদি যে কেন, তুই তো মেহেদি কেন, প্লে বাই রুলস, তুই রুলস খেললে এভাবেই খেলা লাগবে তোর। রুলস বাংলাদেশে এইভাবেই চলে। মেহেদি কেন দিতে চাস না? টাকা কম। মেহেদি আমাকে একবার বলছিল যে আমি যদি ঢাকায় ভালোভাবে খায়া পয়রা বাচ্চা থাকতে চাই, একটা ভালো বাসা ভাড়া নিয়ে থাকতে চাই, ওইখানে আমার 30,000 টাকা চলে যেতেছে। আর আমার বিএসসিএস এ বিএসসি না বিসিএস। বিসিএস আমাকে কত টাকা দিতেছে মেহেদির? এন্ট্রি লেভেলের বেতন কত রে? এখন 40,000, এরকমই মিশাইলে 40,000। 50,000। তো বাসা ভাড়া যদি আমি 25,000 দিয়ে থাকতে চাই, 50,000 টাকায় আমি বাকি লাক্সারি কিভাবে করব? তো এই তোমার কারণে না বিসিএস এর তো অনেক কিছু ফ্রি পাবা না, আর অনেক কিছু মিললে তো হয়ে যায় মোটামুটি। সবাই তো পায় না, টিচার না হলে মানে, পাবো। আর তুমি যে বিসিএস দিলেই তো মোটামুটি মানে ভালো লেভেলেই চলে যায় নাকি? না, এরকমই 50-এর মতোই বেতন। না ওই যে সব মিলে। বাড়ি দেয়, তুমি থাকার জায়গা পাবা একটা। না না, অনেক পরে দেয় এগুলা, চাকরি ওই দূর থেকে মনে হয় সাথে সাথে দেয়, বাট ও না, আচ্ছা, একসাথে ফ্ল্যাট পায়, বাট বাড়ি okay. পাইছে শুরু তেমন না। সাইফুল স্যার আমাদের হয়েছিল না, হুম, উনি চাকরি কয়েক বছর পর, 7-8 বছর পর আমি ওনার সাথে দেখা করছিলাম, কিন্তু ফ্ল্যাটে থাকতো, কোনো আলাদা বাংলো যেটা আমরা ভাবি বা জানি না, নর্মাল একটা ফ্ল্যাট। ওইগুলা তো ওই যে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি হ্যাঁ, যারা, ওদেরকে দেয়। আচ্ছা, বাট নিজের বাড়িও তো দরকার, তাই না? ট্রু। চাকরি তাহলে তোমাকে, তাহলে তোমাকে রুলস অনুযায়ী প্লে করতে হবে। এখন তুই দিছান না রুলস, তো এটা ঠিক আছে। তাহলে যে এক্স এক্স আঙ্কেল তোরে বলতেছে যে পোলাপান খারাপ, বাজে কথা বলে, আংটি 5টা, চুল বড় বড়, বোঝ বড় বড়, তো ওইটা এখন সংজ্ঞার অপোজিট হয়ে গেছে, তাই না? তো প্লে বাই রুলস সবসময় চলে না, তাই দিছান ইয়েস জিসান, চলে না, হুম, চলে না, ঠিক। স্বীকার তুমি করলি। রুলস চেঞ্জ করবা, তুমি বড় চুল রেখা তুমি ভদ্র হবা। আরে আমি কি বড় চুল রেখে অভদ্র হয়ে গেছিলাম নাকি? ভদ্রই ছিলাম, তবুও তোমার রুলস অনুযায়ী তো তাই বলে। ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, বাসায় বসে থেকেও মানুষের কমেন্ট পাইছি, তাইলে আমি তো এমনি বাইরে কম যাই, সারাদিন তো ঘরের ভিতরেই থাকি, তবুও আমার মানুষের কথা শোনা লাগছে, তাহলে চিন্তা করো। আচ্ছা, তুমি এখন কোয়ার্টারে থাক? না, এখন তো বাইরে। কোথায়? ওই যে ফারিয়া ফারিয়া যেখানে থাকতো, যে বিল্ডিং এ থাকতো, মনে আছে? হুম হুম, ওই বিল্ডিং এ। ওই পিচ্ছি লিফটটা, হুম, কি পিচ্ছি লিফট, আসলেই একদম ছোট। কোয়ার্টারের টা দেখা এখানে উঠলে মনে হয় খুব ছোট। কিছু কিছু মানুষ যে কিভাবে উঠে, লিফট থাকা ভালো জিনিস। আমারে বলছে একবার আমাদের আমাদের স্যার জিজ্ঞেস করছিল, অনেক ঝাড়ছিল এটা নিয়ে বোর্ড ভাইবে, কি নিয়ে ঝাড়ছিল, স্যারের মাথা গরম হয়ে গেছিল মানে।
এসি থাকা ভালো নাকি ভালো না, এসি তো অনেক ক্ষতি করে, কেন আমরা এসির মধ্যে থাকি? তোমাদের এটা নিয়ে কি মত, এসি থাকা উচিত নাকি উচিত না এত বেশি? মেয়েদের কি মনে হয় বলতো? উচিত, যে গরম। ওরে বাবা, গরমের কথা চিন্তা করলে তো অবশ্য উচিতই আসবে উত্তর, কিন্তু বাট এসি প্যারাডক্স আরো গরম বাড়তিছে। এসি জিনিসটা সামগ্রিকভাবে সমাজের পরিবেশের জন্য ক্ষতিকর। ওইটার জন্য গরম বাড়তিছে। আমার কাছে মনে হয় যে এসি থাকা উচিত, কিন্তু এই যে লিমিট করে দেওয়া দরকার অনেক কিছু, মানে এনফোর্সমেন্ট ল, মানে এই জিনিসগুলোকে অনেক ভালোভাবে মেনটেন করতে হবে। এয়ার কুলার ভালো এর চেয়ে। কিন্তু এখানেও প্যারা বেশি, বারবার পানি দাও, ওইটা চেঞ্জ করো, 2 দিন পরে এটা ময়লা হয়ে যাবে, অনেক ঝামেলা এয়ার কুলারে। এসি জিনিসটা কি আর করবো, এখন মনে করো আমাদের ল্যাবে এসি আছে, আমরা তো বলতে পারি এসি তো আমাদের জন্য না, এসি তো কম্পিউটারের জন্য, কম্পিউটার গরম হয়ে যায়। তো সবাই তো আর বলতে পারে না, ট্রু তো না? এসি তো আমাদের জন্য না। মেডিল ল্যাবে এসি নেই, না, কেমিস্ট্রি ল্যাবে কোনো এসি নেই। দেখছো দেখছো দেখছো, এসি আমাদের জন্য না, এসি কম্পিউটার। টেম্পারেচার মেনটেন করতে হয় তো, সবকিছু তো সব টেম্পারেচারে রাখা যায় না। তাও তো কথা। তোমাদেরকে মাইরা ফেলার মতো সক্ষমতা আমার আছে। দেখছো ভাই, ফিউচারে এই এবি ওয়াল্টার হোয়াইট হবে। ওয়াল্টার ওয়াল্টার হোয়াইট, হোয়াইট, জেসি পিঙ্কম্যান কে হবে? ওয়াল্টার হোয়াইট কে চিনো মেহেদী? না, ব্রেকিং ব্যাডের কিং, ড্রাগ ডিলার। সেম আর নেম, সেম আই নেম, আচ্ছা ওটা বাদ। ইউ আর গড ড্যাম রাইট। মেহেদি শুন, তুই মানে কিছু ডকুমেন্টারি না, আমি বলি ভারতে অনেক কাহিনী আছে এরকম, যে সায়ানাইড খাবারের মধ্যে সায়ানাইড মিশিয়ে মাইরা ফেলছে পুরো পরিবার, বুড়ারি কেস। তারপরে একটা ডকুমেন্টারির নামই আছে সায়ানাইড, ওইখানে ওই মহিলা আর কি পুরা পরিবার, একদম যৌথ পরিবার আর কি, খাবারে সায়ানাইড মিশিয়ে মাইরা ফেলছে। মল্লিকা সায়ানাইড। হ্যাঁ, তুই সায়ানাইড বানাইতে পারোস? আমাদের ল্যাবেই তো আছে, কিভাবে বানাইতে হয় এটা জানোস? বোতল বোতল আছে, আমরা বোতল চাইলে নাই, নিতে পারি। মনে কর তোর বানানো লাগবে। না, এখনো শিখছি না, বাট শিখতে চাইলে পারা যাবে, প্যারা হবে না। আরো স্যাররা অ্যাপ্রিশিয়েট করবে। আর অন্য কিভাবে, তুই যে বললি আমাদেরকে মারতে পারবি, কি বানায় মারতে সালফিউরিক পারবি? অ্যাসিড আছে, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাসিড আছে না। আচ্ছা তোমরা যে ইয়ার কাহিনী, না আমি তো ভুলে গেছি এর কাহিনী, জানি না আমি কি করবো, ট্রিপল মার্ডার। নামও মনে নেই। না না না, ওই যে একটা লোক, সে নোবেল প্রাইজ পাওয়ার জন্য, তারা নোবেল দেওয়ার জন্য আর কি, সে নোবেল প্রাইজ পাবে এই জন্য সবাই সিলেক্ট করছিল, কিন্তু পরে ওর নোবেলের ওই জায়গায় অনেকে যায় নাই, অনেক বিজ্ঞানীরা বয়কট করছিল আর কি। এটার কারণ কি ছিল? সে ওই যুদ্ধের সময় অনেক কেমিক্যাল ইউজ করছিল অন্য শত্রুপক্ষের উপরে, যেটা নিষিদ্ধ ছিল। তো ওই কেমিক্যাল গুলো অনেক খারাপ ভাবে এফেক্ট করছিল ওই জাতিটাকে। এখনো তো করে, কিছু কিছু একদম নিষিদ্ধ করে। ইসরায়েলি করে। হ্যাঁ জিসান বলো, তোমার না কেমিক্যাল লাগবে বলতেছিলে আমার আমি মারার জন্য? বলতেছিলাম মেহেদি, মানে এমন কোনো কিছু কি আবিষ্কার করতে পারছোস এখন পর্যন্ত? না না না, না না, আমি এই- না, আমি একটা উপায় বলতে পারি, যেহেতু মেয়েদের তুই আবিষ্কার মরতে করতে চাইলে আমি চায়, ব্যবস্থা করতে পারি। এটা আমি বলতেছিলাম, একটা তো গিনিপিগ দরকার না? তুমি যদি হ্যাঁ, গিনিপিগ হইতে চাও তো মেয়েদের মনে হয় না কোনো সমস্যা আছে। না না, না, তোর ক্ষেত্রে আমার আপত্তি নেই। বুঝছো জিসান, চিনো চিনো, আমার এমনি বললে আমি কি যে করতাম। সাফিও হইতে পারে, আমার আপত্তি নেই। আর আমার তো আপত্তি আছে। আমি তো তোমার কম্পিউটার হ্যাক কইরা তোমার পুরো ইনফরমেশন দেওয়া শুরু করবো, তুমি গুগলে সার্চ দিবা হাউ টু মেক সায়ানাইড, দেখবে অ্যান্সার আসছে, আগে আপনি এটা খেয়া দেখেন। আচ্ছা। মেহেদি তো কম্পিউটার চালাইতে গেলে খুব ভয় পায়, যে আমার কম্পিউটারে যা আছে এটা যদি একবার ফাঁস হয়ে যায় আমি তো শেষ। এই কারণে কোনো জায়গায় লগ ইনও করে না ও, এই বয়ে কোনো জায়গায় লগ ইনও করে না, বুঝছো সবই। তোমার লগ ইন করার দরকারই নেই, তোমার মানুষের হ্যাক করার কোনো ব্যাপারই। ওই যে জিসান দেখলেন আজকে একটা, ওই যে আমাদের কমেন্ট হ্যাঁ, মারলেন যে, সাফি একটা ভিডিও বানাইছে সুন্দর, ওইটা ওই আমাদের ক্লাবেরই ওই জায়গায় ওইরকমই, জাস্ট খুবই ইজি, জাস্ট তুমি ওয়াইফাই কানেক্ট করবা, শেষ তুমি।
এখন এমন না যে তুমি ওয়াইফাই যাই না বুঝে কানেক্ট করবে, তুমি আচ্ছা ঠিক আছে তুমি অপরিচিত ওয়াইফাই কানেক্ট করবে না, একজন তোমার পাশে এসে এমন ভাবে ক্রিয়েট করে রেখে দিছে ওই সেম নামের ওয়াইফাই, তুমি যখন নেক্সট টাইম এই জায়গায় আসবা কানেক্ট করতে, ওই আমি যে ওয়াইফাইটা ক্রিয়েট করছি না সেটার নাম সামনে আসবে, হুম এন্ড তুমি কানেক্টেড, দা এন্ড। তারপর বিভিন্ন কিছু ইনস্টল দাও না, হুম তুমি জাস্ট ইনস্টল দিবা। সাফিক এগুলো এখন শিখছো? কি এই জিনিসগুলা? হ্যাঁ, হ্যাঁ, আমি জানি হালকা পাতলা, কিন্তু কখনো করি নাই কারো উপরে। আমার করার ইচ্ছা, শিখতে হবে তোমার থেকে। না আমি শিখি নাই তো, আমি পারি না। না না, করাও তো উচিত না, না কেন করবা? ইচ্ছা আছে। সাফির ওই যে ইউএসবি টু টাইপ সি, এটা কি অরাইমো ব্র্যান্ডের? হুম, কে জানে, ফালতু, খুব একটা ভালো জিনিস না। এটা মাত্র কিনলা, রিসেন্টলি কিনলা? রিসেন্ট এক ভাই বিক্রি করতেছিল, ভাই মনে কথা দেখেছে, ভাই বসে 600 বলছে না ভাই 550 দেখি সবাই এসে মেসেজ দিতেছে ভাই ভাই দেন দেন, আমি পরে যে নিয়ে আসছি ভাইয়ের কাছ থেকে। এটা 3000 টাকার যেগুলো আছে 3200 ওগুলো একটা বেশি ভালো, অনেক এক্সপেন্সিভ। যদি মেয়েদের মতো টিউশন করাতে পারতাম তাহলে কিনতাম। করাই না তো আমি। হ্যাঁ? মেহেদি করাই না। অনেকদিন টিউশন বাদ দিছস নাকি? হ্যাঁ, কেন? 9 মাস আমি অবসর নিয়ে নিছি, আমি আর টিউশন করাই না, করাবো না। কি কেন কষ্ট। করাস না কেন? এমনি নিজের সাথে থাকি। তোর ওই যে ছাত্র এ প্লাস পাইলো, এটা তো আগে নাকি? হ্যাঁ, পরে অন্যকে দিয়ে দিছিলাম। আহ, কিন্তু সাফি এটা করো না কি- টিউশনি? না, কেন? তুমি তো চাইলে পুরো এলাকা জনপ্রিয় হয়ে যেতে পারো টিউশন আমার করে। কাহিনী আছে, আমার কাছে আমার কাহিনী আছে। আমার কথা হচ্ছে ঠিক আছে টিউশন চাইলে করাইতে পারি, তো একটা ভালো টিউশনি করাতে আমার যে পরিমাণ এফোর্ট দেওয়া লাগবে ওইটা আমি চাচ্ছি না ওইদিকে দিতে। আমার যদি এখন বলে যে ঠিক আছে প্রোগ্রামিং করো বা আমার সিএস রিলেটেড কিছু করো, আমি ওকে ডান, কম টাকায় আমি পড়াইতে রাজি। কিন্তু আমি এই যে সি লেভেলের জিনিস, না না, ভালো। আমি ওইদিকে আর ঘাটবো না। হুম, ভালো চিন্তা। বুঝছেন, তুমি করো না? আমি করাই, পাইলে করাই, না পাইলে বসে থাকি, এই ওটা টাইপের আর কি। ক্লাস 2 এর না 3? আহ, স্টুডেন্ট পড়াবো পরে ক্রেডিট নিবা সারা বছর ধরে, সারা জীবন ধরে ক্রেডিট নিবা, এটা একদিন একটা পড়াও সারা জীবন ক্রেডিট নিবা, আমার জন্য এটা হইছে নেওয়া উচিত। অনেক সময় এরকম হয় না, আমার ক্ষেত্রে জিনিসটা বেশি হয় যে আমি কাউকে কোনো কথা কাটাকাটি করতেছি, তর্ক করতেছি, তোমার আমাকে অনেক আক্রমণ করতেছে, খুবই কথা বলতেছে, এবং ওই মুহূর্তে আমার মাথায় কিছু আসতেছে না যে ওকে আমি ডিফেন্ড করবো এইভাবে। না, এটাই পডকাস্টই অনেকবার হইছে। বাসায় যাওয়ার পরে এত এত কথা আসবে যে আরে ওরা এই কথা বলতে পারলে অত চুপ হয়ে যাইতো, এত বললাম কথা তো, তখন আসে না কেন? এটাই পডকাস্টই অনেকবার হইছে। এরকম আগে আজকেও আমার হইতেছে যে কিছুক্ষণ আগেও আমার মাথায় অনেক টপিক ছিল, এখন আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি, কি বলবো আচ্ছা আচ্ছা, একটা হঠাৎ একটা জিনিস মনে হলো, একটু লিখে রাখা মেমোরি, উচিত, লিখি নাই। একটু পুরানো দিনে যাইতে মন চাইলো। আমরা যেহেতু তিনজনই আছি, তিনজনই মেবি ওই জায়গায় ছিলাম, তো চল একটু স্মৃতিচারণ করি। হ্যাঁ, স্মৃতিচারণ করি, করো। হাকিম স্যারের প্রাইভেটের কথা মনে আছে তোমাদের? ওই যে আমরা যে পড়তাম আলাদা করে, জিসান কি পড়তা? না জিসান পড়তো না, না? ও আচ্ছা, আমি জিসান হাবিব হাকিম স্যার স্যারের ছিল। কাছে ইয়াতে পড়ছি, কলেজে উঠে পড়ছি। আচ্ছা তাইলে আমার আর মেয়েদের বুঝছো, আমরা আলাদা করে পড়তাম আর কি, সেই মজা হইতো, কি হাসাহাসিটা যে হইতো। আমার সেভাবে মনে নাই, ভুলে গেছি। কি বলো? হ্যাঁ, ওই যে করতাম মনে আছে, বাট হাসাহাসি কর্নারে করতাম না কি করতাম এগুলো মনে নাই। সবাই মিলে গোল হয়ে বসে হাকিম স্যার সহ মাঝে মধ্যে কি করেছে সন্ধ্যার পরে খেলাধুলা করে আসলাম বা কিছু একটা করার পর হ্যাঁ, ধুমায় হাসাহাসি করতাম। আচ্ছা, কি মনে নিয়ে নেই। হাসাহাসি করতাম বা কি এগুলো মনে নাই। যেকোনো কিছু কিভাবে কিভাবে যদি ফ্লো চলে যেত কোনো একটা কিছুতে, যাওয়ার পরে ধুমায় হাসাহাসি চলতো আর কি। যেসব মেয়েদের মনে নেই হাসাহাসি জিনিসগুলো। একটা ইন্টারেস্টিং জিনিস ছিল আমার, মনে হয় এটা আমার ক্ষেত্রে এখনো সত্য, তো এসএসসি থেকেই যে কোনো না কোনো ভাবে ম্যাথ
টিচারটা আমাদের পছন্দ করতো। ম্যাথ টিচার তোমার পছন্দ হ্যাঁ, করতো? হ্যাঁ। ইসা না, আনোয়ার স্যার কি মেয়েদের পছন্দ করতো? কি বললা, আবার বলো, সে এগেইন। তোমার প্রিয় স্যার কি মেয়েদিকে পছন্দ করতো? আনোয়ার স্যার কি মেহেদিকে পছন্দ করতো জানি না। বুঝতাম, প্রিয় স্যার, হ্যাঁ মেয়েদি আমার সাথে এটা হয় মাঝে মধ্যে, বাট ভার্সিটিতে ওঠার পর ওইরকম ইন্টারাকশন কমে গেছে। আমার ম্যাথ টিচার গুলোর সাথে হয়। তোমার ম্যাথ কি কোর্স এখনো আছে? হ্যাঁ, এই সেমিস্টারও আছে। ও আচ্ছা, কি কি কোর্স? ম্যাথ কোর্স। ম্যাথমেটিক্যাল মেথড। আমাদের তো ম্যাথ টিচার এসে বলে কি তোমাদের কেন ক্লাস নেওয়া লাগবে, তোমাদের তো স্যারেরাই পারে। হ্যাঁ ঠিকই তো। তারপরে এখন লাস্টের দিকে আমাদের এখন আর কোনো ম্যাথ ওইরকম পিওর ম্যাথ কোর্স নেই, যা যতটুকু আছে স্যারেরাই পারে, স্যারেরাই করে। আমাদের ডিপার্টমেন্টাল কোর্স হয়ে গেছে ওগুলো। তোমাদের তো এখন, তুমি তো 3-2 তে, তাই না? আর সিএসসি তো মনে করো সবই ম্যাথ না, তো যারা টিচার তারা সবাই। তুমি 3-2 তে না? হ্যাঁ তো এটা আচ্ছা এই জিনিসগুলো কি 1 3 2 এগুলো কি বলছ? 1-1, হ্যাঁ। 1-2, 2-1, 2-2, মানে ফার্স্ট ছেলে তুমি ইয়ার ভার্সিটিতে ফার্স্ট পড়ো? সেমিস্টার, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। 2-1 মানে সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার, আর 2-2 মানে 3 2 সেকেন্ড মানে ইয়ার। থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। হুম। সেমিস্টার ফাইনাল কবে শাফিদের? এইটা হচ্ছে নভেম্বরের কয় তারিখে জানি, এটার সেমিস্টার ফাইনাল নভেম্বরের 11 মেবি। তোদের এক বছরে কয়টা সেমিস্টার হয়? বছরে না, আমাদের মোটামুটি 5 মাস লাগে। বছর মেনটেন হয় না, মনে করো তুই উইক শেষ হইলে এখানে যে সাইকেল আছে প্রপার, যদি 14 উইক না 15 উইক যদি হ্যাঁ, ক্লাস হয়, 14 week। হ্যাঁ 14 উইক মনে হয়, ওটা যদি শেষ হয়ে যায় দেন এক্সাম হবে। আর যদি না হয় মাঝখানে যদি 6 মাসও বন্ধ থাকে, 6 মাস পেন্ডিং, ক্লাস শেষ হবে তারপর এই পরীক্ষা, এটা এরকম। তোদের পরীক্ষার আগে বন্ধ পাস না? মনে কর মিড পরীক্ষা হইতেছে এক সপ্তাহ বা 15 দিন বন্ধ। মিডে বন্ধ নাই, সেমিস্টার ফাইনাল আগে বন্ধ। কিরকম বন্ধ পাও মেবি? 15 দিন। সাফিরা আর পরীক্ষা কয়দিন পর পর হয় না? 2 ক্রেডিটের হলে 2 দিন গ্যাপ, 3 ক্রেডিটের হলে 3 দিন গ্যাপ। আর আচ্ছা, আমার হচ্ছে সিটি পরীক্ষা চলে, পাগল করে ফেলে, সকাল 8টা বাজে পরীক্ষা নেই, এগুলো তো চলেই রেগুলার, সারা সপ্তাহ চলবে, বিরক্তিকর। কিন্তু আর আমি তো সেমিস্টার জানতাম পাবলিকে তোর যে কোনো পরীক্ষার আগে ভালো একটা বন্ধ দেয়, এক সপ্তাহ হইলেও দেয়, 15 দিনও দেয়, এক ডিপেন্ড মাসও করে, দেয়। জাহাঙ্গীরনগরে নাকি 1 মাসের বন্ধ দেয়, 24 পিএল দিন দেয়। 1 মাস। কি হবে? ওই আমাদের এই যে বুয়েটে দেয় আর কতগুলোতে যাই না, বাট আমাদের হচ্ছে 5 দিন করে বন্ধ পরীক্ষা, প্রত্যেক পরীক্ষায়। সেমিস্টার ফাইনাল হুম, কম, আমাদের 5 15 দিন, দিন। 5 দিন কিন্তু পর আমাদের একটা করে 4 পরীক্ষা। তারিখ থেকে পিএল, পিএল মানে কি? প্রিপারেটরি লিভ। এটা কি? প্রিপারেটরি বন্ধ। লিভ বন্ধ, 15 দিন বন্ধ, প্রিপারেশন নিবি, দেন পরীক্ষা দিবি। ও, এটা সবার জন্যই সত্য? সবার জন্য সবার বলতে মানে সবাই এটা পায়? না, ডিপার্টমেন্ট পাঞ্চুয়াল হলে পায়, ডিপার্টমেন্ট পাঞ্চুয়াল না হলে পায় না। ডিপার্টমেন্টাল কার্যকর। ও, আমাদের মিড বলতে বোঝায় একটা মিড ব্রেক পরে, এই আমাদের মিড বলতে এই এক আমাদের সপ্তাহ এক সাইকেল বন্ধ থাকে। তোরা পরীক্ষার আগে কি সুন্দর বন্ধ পাস, আর আমি হতভাগ্য। আমার 15 তারিখে একটা পরীক্ষা ছিল, 16 ফাইনাল, না মিড মিড চলতেছে। মিডের আগে তো আমাদের বন্ধ নাই। আর শুনোস না আমার কথা, আমার 15 তারিখে একটা পরীক্ষা ছিল, 16 তারিখে আমার 2টা পরীক্ষা ছিল। একদিনে কিভাবে দুইটা একদিনে পরীক্ষা? 2টা পরীক্ষা পড়ছে। এবং 16 তারিখ থেকে এই আজকে পর্যন্ত, মানে 22 তারিখ পর্যন্ত, 16 থেকে 22 তারিখ পর্যন্ত টানা বন্ধ। 23 তারিখে একটা পরীক্ষা। ওয়েয়ার্ড। 4টা পরীক্ষা ছিল, 15 তারিখে একটা, 16 তারিখে 2টা, মাঝখানে 6 দিন গ্যাপ, আর 23 তারিখে একটা পড়ছে। এইরকম আমার প্রথম হয়েছে, এই প্রথম এই পুরা ভার্সিটি জীবনে এই প্রথম হইলো যে 6 দিনের একটা গ্যাপ পেয়ে গেছি। এটা কেন হয় জানো? এটা হয়েছে কারণ আমি আমাদের যে কারিকুলামের যে একটা ইয়া থাকে যে এই সেমিস্টারে এই কোর্সগুলো নিলে তুমি তোমার পরীক্ষা ঠিকঠাক ভাবে যাবে প্রতিদিন। কিন্তু আমি আচ্ছা আর আচ্ছা কি একটু আচ্ছা, গন্ডগোল করে ফেলাইছি। এটা তো তোমারই দোষ। এটা আমারই দোষ, হ্যাঁ। আমাদেরকে এই জন্য এই যে আমাদেরকে এই সুখটা দেয় না, অন্য একটা সুখ দেয়। এই জন্য স্বাধীনতা খুব একটা ভালো জিনিস না, মাঝে মধ্যে পরাধীনতাও ভালো নাকি মেহেদি? ইয়েস।
স্বাধীনতাও ভালো দিছে, বুঝেছো? র্যাপ আপ করো। ইয়েস, আমরা আজকে শেষ করি। কনক্লুডিং স্পিচ মেহেদি দে, কি আমি সামারি বল, আসলে আজকের পডকাস্টে সামারি বল, বললে শেষ করে দে। সামারি আসলে হ্যাভ টু ইমপ্রুভ। অনেক শেষ। দুর্বলতা দেখি, অনেক কিছু ইমপ্রুভ করতে হবে, প্যাটার্নে আসতে হবে সবার। সবারই। ওকে। শাফি বলো। কিছু নি বলে, হ্যাঁ, রুলস বাই রুলস ফলো করা যাবে না, রুলসকে যাচাই করতে হবে, সবসময় রুলস অনুযায়ী খেললে হয় না, আর লাইফকে এনজয় করতে হবে। ঠিক আছে, ওকে, ডান। আমার কথা তোরা বলে দিছস, তো আজকে এখানেই থাকুক, শেষ। না, দাঁড়া 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 দাঁড়া, কি বলছি মানে, না তোমার বলা লাগবে কিছু একটা, অন্য কিছু বলো। আমি বলতে চাই যে এমন দুইজন মানুষের সাথে পডকাস্ট করতেছি যাদের এই ক্যাপাবিলিটি আছে যে কোনো একটা কথা বললে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার। তোরা কিছু করতেছিস না কেন আমারে বল। আমি হাওয়াগোয়া মানুষ, আমার মধ্যে এই ক্যাপাবিলিটি নাই, কিন্তু তোদের কথার খুবই পাওয়ার আমার যারা মনে হয়। তো এমন কিছু বল যাতে পডকাস্ট আমাদের ভাইরাল হয়ে যায়। আজকে চেষ্টা করছি তো, বলছি শুরুতে। আর আমার একটা লাস্ট একটা কথা হইলো যে আমার ভার্সিটিতে একটা মানে একটা ভাই আছে, ওই ছেলেটা ভার্সিটিতে ঢুকছে না, এইচএসসি দিছে 19-এ, 20 অথবা 21-এ হয়তো ঢুকছে, কিন্তু এখনো বাইরে হতে পারে নাই আর কি। ওর অনেক আগেই বাইরে হয়ে যাওয়ার কথা, কিন্তু বাইরে হতে পারে নাই কারণ মাঝখানে গ্যাপ দিছিল। ছেলেটা খুব ভালো কথাবার্তা বলে, মানে সবসময় একটা আদর্শ সোসাইটি কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, কিসের মাধ্যমে আদর্শ সোসাইটি প্রতিষ্ঠা করা যায়, একটা আদর্শ সোসাইটির কি কি এলিমেন্ট থাকতে হবে, এই টাইপের কথাবার্তা বলে। আমার খুব ভালো লাগে। বেগম রোকেয়ার মতো। তুমি তোমার কথা নিয়ে তুমি থাকো, আমার কথা শুনে। আচ্ছা আচ্ছা তো আমার মনে হয় এই ছেলেটার কথাবার্তা খুবই সুন্দর। তো বড় ভাই হলো ও আর কি পারমিশন দিছে, ওর নাম ধরে আমি বলি, তুমি করেই বলি, বড় ভাই যদিও বয়সে অনেক সিনিয়র। নাম ধরে বলো, নাম ধরে ডাকো। হ্যাঁ, নাম ধরে ডাকি। দেখছো কত আধুনিক। গুড গুড, ভেরি গুড। হ্যাঁ, যেটা বলতেছি সেটা বল। আমি চাইতেছি একটা পডকাস্টকে ওকে নিয়ে আসবো। ইয়েস ইয়েস, আনতে পারো। আমরা একদম উড়ায় ফেলাও না, মানে ওর সাথে কথা বললে মজা পাবা তোমরা, মানে সেই ট্রাস্ট মি, মানে ঠিক আছে, সেই পার্সোনালিটি সেই। ঠিক আছে। ওকে নেক্সট কোন একটা পডকাস্ট নিয়ে আসবো, হয়তো এখন না, মিড আমাদের শেষ হোক, আরেকটা পডকাস্ট করি, এরপরের পডকাস্টে হয়তো আনতে পারলে তো খারাপ না, আনতে পারলে সমস্যা কি? খারাপ না। হ্যাঁ, এবং ওকেও আমার আনার প্ল্যান আছে। আমার 3টা মানুষ ভার্সিটিতে, আমি 3জন মানুষ পাইছি, এই 3জন মানুষকে আমি চাইতেছি এক সময় নিয়ে আসতে, একজন একজন করে নিয়ে দুজনে, আসতে। দুজনের কথা তো জানলামই, একজনের কথা জানি না। আরেকজন, দুজন কি, একজনই তো বললাম। মেবি আমরা দুজনের কথা শুনছি না, আজকে একজনের কথা শুনলাম, আগে একজনের কথা শুনিনি। না, আজকেই ফার্স্ট। আজকেই ফার্স্ট। ওই আরেকটা জিসান ছেলে নাকি, আছে। জিসান নাকি কার সাথে দেখা হয়েছিল, হাইটে ছোট, মাস্ক পরা, কি জানি কি। ফান করতেছে সাথে, বাদ দে। আরে না, আমি বুঝছি কে। আচ্ছা, ওটা বাদ, ওটা বাদ। আচ্ছা, আর আরেকটা ছেলে আছে, ও খুবই টেকনিক্যাল ছেলে, সাফি টাইপের ছেলে। আমি টেকনিক্যাল চাই। হ্যাঁ, তুমি Okay. আমাদের থ্রেড দিলা, কম্পিউটার খায় ফেলবা। হ্যাঁ, ওকে নিয়ে আসবো। ওকে, ও- ও ভালো ছেলে। এই একটা ছেলে, আর আরেকটা ছেলেও আছে। তুমি সংযত হও, দাঁড়াইতে জিসান আছে। তুমি সংযত হও। শুনস না, এই ছেলেগুলোকে আমার আমার খুবই শখ, মানে এদের সাথে কথা বললে তোরাও মজা পাবি, তাদের Go কমিউনিকেশন ইয়া হবে, কি বলে, নেটওয়ার্কিং বাড়বে। কি বলো, আনা যায়? হ্যাঁ, আনো, আমাদের আর কি, প্রথম তোমারই তো বাস খেলে তো তোমার উপর দিয়ে যাবে সব। না আনতে পারো, ভালো, আমার উপর দিয়ে কি বার যাবে? কিছুই হবে না। আমি শুধু আপলোডের দায়িত্বে আছি, কথাবার্তা যা বলতেছো তোমরাই বলতেছো। ঠিক আছে, তুমি যে আমাদের স্ক্রিপ্ট দিয়ে দাও ভিডিওর আগে, না বলি। ওকে আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা, আজকে ঠিক আছে। করি আমরা। আল্লাহ হাফেজ।